আমি আশিক। আমাদের এই চ্যানেলের পাশাপাশি এখন থেকে তমা ডায়েরি চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। তাই তমা ডায়েরি চ্যানেলের নিয়মিত রোমান্টিক মাফিয়া, অবহেলিত রোমাঞ্চকর সামাজিকতা, চাঞ্চলিকতা এই ধরনের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আকাশটা মেঘাচ্ছন্নময়, চারিদিকে কালো আঁধারে ঢেকে গিয়েছে। অন্ধকার হতে শুরু করেছে পৃথিবীর চতুর্থ পার্শ্বে। পৃথিবীর অনেকগুলো দেশ আছে, এমন এক দেশ এক এক সময় এক এক আকার আকৃতি এক এক রূপ ধারণ করে। কোনো এক দেশে এখন রাত, আবার কোনো এক দেশে এখন দিন। পৃথিবীটা বহু বৈচিত্র্যময়। ইতিহাস বা উপন্যাস ঘেঁটে দেখলে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে জানা যায়। আকাশটা আজকে বেশ গম্ভীর হয়ে আছে, কালো আঁধারে ঢেকে গেছে আকাশের চতুর্থ পাশ। ঘন কালো মেঘের আকাশটা নিজের গম্ভীরতা প্রকাশ করছে। এখনই যেন বজ্রপাত আর ঝুমঝুম আষাঢ় শ্রাবণের বৃষ্টি ফেলবে পৃথিবীর বুকে। সন্ধ্যা হতে শুরু করেছে, মানুষজনগুলো নিজ নিজ কর্মস্থল থেকে ফিরছে তাদের বাড়ি। কেউ কেউ এখনো নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে ছুটছে বিভিন্ন কর্মস্থল থেকে। পরিবেশটা এই সন্ধ্যায় মুহূর্তে ঢেকে গেছে কালো এক চাদরে। যেন পৃথিবীর বুক থেকে মানুষের উপর ভীষণ রাগ করেছে আকাশ। কোন এক ব্যক্তির প্রতিশোধের আশায় বিভোর হয়ে আছে। যেন অনেক দিন রাগ, ক্ষোভ ও প্রতিশোধ তার চোখের এক জ্বলন্ত লাভা তৈরি করেছে। ব্যস্ত শহরটা যখন নিজ নিজ ব্যস্ততায় মানুষগুলো যখন নিজের গন্তব্যে ফিরে যেতে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তখনই কোনো এক ব্যক্তির রুমের ভেতর থেকে ঘুমানোর আওয়াজ ভেসে আসে। চারিদিকে অন্ধকার, কালো ছায়া আর কালো অন্ধকারে ঢেকে যায় সেই অন্ধকার রুম থেকে কারো আর্তনাদ ভেসে আসে। হঠাৎ করে যখন বিদ্যুটে চারপাশটা অন্ধকার ছেয়ে গিয়েছে, চতুর্পাশে হঠাৎ করে আকাশটা বিদ্যুতের মতো চমকাতে শুরু করেছে, সাথে বিকট আওয়াজে বজ্রপাত, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। ঠিক তখনই ভয়ঙ্কর গুটি গুটি পায়ের শব্দ শুনতে পাওয়া যায়। পায়ের শব্দটা যেন বেশি স্পষ্ট হতে থাকে, তত বেশি যেন সেই অন্ধকার রুমের ভেতরে থাকা মানুষের বুকের স্পন্দন বেড়ে যায়। পরিবেশটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করে রূপান্তরিত হয়েছে। দেখতে দেখতে ঝুমঝুম শব্দে তাথই তাথই করে বৃষ্টি পড়তে শুরু করেছে। চতুর্থ পাশে বৃষ্টির শব্দে পরিবেশটা মুখরিত হয়ে ওঠে। যেহেতু বর্ষাকাল, আষাঢ় শ্রাবণে মুষলধারায় বিকট আওয়াজ আর আকাশের বজ্রপাতের সাথে বৃষ্টির শব্দ পরিবেশটাকে ভয়ঙ্কর করে তুলেছে। সাথে হিমেল হাওয়া, শীতল বাতাস যেন শরীরটাকে কাঁপিয়ে তোলে, শরীরের লোমগুলো খাড়া করে দিয়ে চলে যায় পাহাড়ি কোনো এক অঞ্চলে। গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে কোনো এক অজানা আগন্তুক। অন্ধকার রুমে কোনো কিছুই নেই। চতুর্পাশটা কালো অন্ধকারে ঢাকা। হঠাৎ করে কড়কড় শব্দে দরজাটা খুলতে শুরু করে। দরজাটা খোলার সাথে সাথে হালকা একটু আলোয় যেন রুমের ভেতর প্রবেশ করতেই কলিজাটা কেঁপে ওঠে চেয়ারে বাঁধা থাকা অবস্থায় সেই অজানা ব্যক্তির। হঠাৎ করে দরজা খোলার একটু আলো রুমের ভেতর প্রবেশ করতেই সেই ব্যক্তিটার চোখে বাইরে আলো লাগে। 3 দিন ধরে একটা রুমে অন্ধকারে বন্দী, তার চোখ ঝাপসা দেখতে শুরু করেছে সেই ব্যক্তিটা। অন্ধকার কেটে একটু একটু আলো রুমে প্রবেশ করতেই চোখগুলো বন্ধ করে ফেলে সেই ছেলেটি। আস্তে আস্তে দরজা খুলে যায়। গুটি গুটি পায়ে কেউ একজন রুমের ভেতর প্রবেশ করে। রুমের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই রুমের ভেতর থাকা টিকটিকি, উইপোকা, মাকড়সা সব যেন তাদের ভয়ে নিজ নিজ স্থান ত্যাগ করে যান নিয়ে ছুটতে শুরু করেছে। কেননা এই রুমে শুধু আতঙ্ক একজন ব্যক্তি প্রবেশ করেছে। কেননা এই রুমে যে ব্যক্তি প্রবেশ করেছে সেই ব্যক্তিটা প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে একবার লাভায় পরিণত করেছে। রুমের ভেতর প্রবেশ করতেই হঠাৎ করে মাথার ওপর 0 বাল্বের একটা হলদে বাতি জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে অন্ধকার কেটে হালকা আলোয় রুমটা আলোকিত হয়ে ওঠে। আলোয় আলোকিত হওয়ার সাথে সাথে অন্ধকারে থাকা সেই ব্যক্তির চোখে যেন আরও আলোর প্রতিচ্ছবি লাগে। সাথে সাথে লোকটা নিজেকে গুটিয়ে নেয়। এরপর বেশ কিছু সময় নীরবতায় কেটে যায়। চোখের বাঁধনের অবস্থা থাকায় ব্যক্তিটা মিটমিট করে চোখ খুলতে থাকে। চোখ ঝাপসা দেখতে শুরু করেছে। বেশ কিছুদিন ধরে অন্ধকারে বন্দী থাকার কারণে চোখে স্পষ্ট দেখতে পারে না, কেমন যেন ঝাপসা ঝাপসা দেখতে শুরু করে। নীরবতার মধ্য দিয়ে সময়টা পার হচ্ছে আবছা আবছা। লোকটা চোখের ভেসে ওঠে সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার মুখে জ্বলন্ত আগুনের সিগারেট এবং নিকোটিনের ধোঁয়া বিষাক্ত করে তুলেছে পুরো রুমটা। হঠাৎ করে সেই ছেলেটা স্পষ্ট দেখতে পায় তার সামনে একজন ভয়ঙ্কর রক্তক্ষয়ী মানুষ দাঁড়িয়ে আছে, যার নাম শুনলে সমুদ্র থেকে মাছগুলো অতল সাগরের গভীরে চলে যায়। সমুদ্রে থাকা বালুকণা বাতাসে বিলীন হয়ে যেতে থাকে। যার নাম শুধু লেগে আছে আতঙ্ক, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, শুধু নাম শুনেছে। আর যে দেখেছে সে হয় কবরস্থানে পরপারে বাড়ি জমিয়েছে, নয়তোবা হাসপাতালের বেডে মৃত্যুর লাশ হয়ে দিনের পর দিন শুয়ে আছে। ছেলেটা বুঝতে পেরেছে পৃথিবীতে বেঁচে থাকার মতো সময় তার আর নেই। পৃথিবীতে আর থাকা হবে না, সময় তার ঘনিয়ে এসেছে। পৃথিবীটা ঘনস্থায়ী, এখানে বেশি দিন টিকে থাকা যাবে না।
আগন্তুকটা কে তা দেখে হাত পাগুলো প্যারালাইজড হতে শুরু করেছে। বুকের স্পন্দন উতাল পাতাল সমুদ্রের ঢেউয়ের মতো শুরু করেছে। যেমন নদী একুল ভেঙে অকুল গড়ে, ঠিক তেমনই বুকের ভেতরে উথাল পাতাল শুরু হয়েছে ছেলেটার। বহুদিন পর সেই পরিচিত মুখটা দেখতে পেয়ে বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করতে শুরু করেছে ছেলেটার মুখের ভেতর দিয়ে কোনো আওয়াজ বের হয় না। ভয়ে কলিজার পানি শুকিয়ে গিয়েছে। চোখ মুখ দিয়ে কেমন আতঙ্ক, ভয়, বিষণ্ণতায় ছেয়ে গিয়েছে। চিন্তিত, নিশ্চিত বুঝে গিয়েছে তার মৃত্যুর সময় এসে গিয়েছে। পৃথিবীর মায়া ছেড়ে তাকে যেতে হবে নতুন ঠিকানাতে। কেমন যেন চোখ মুখ ঝাপসা হয়ে আসতে শুরু করেছে। শরীরটা ভীষণ ক্লান্ত, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তবুও সামনে থাকা সেই জলজান্ত ভয়ঙ্কর সেই রক্তক্ষয়ী আগন্তুককে দেখে মুখের ভেতর থেকে একটা আওয়াজই ভেসে আসে, ভাই ছেলেটার কথা বলে চুপসে যায়। মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না। ঠোঁট দুটো একেবারে কাঁপতে শুরু করেছে। নিজের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না যে সে এখনও সেই মানুষটা বেঁচে আছে যাকে নির্মমভাবে হত্যা করেছিল কয়েকজন মিলে পরিকল্পনা করে। বিশ্বাসঘাতকতার পরিচয়, আর সেই বিশ্বাসঘাতক প্রতিশোধ নিতে ফিরে এসেছে নতুন এক ভয়ঙ্কর রূপ নিয়ে। যেমন জঙ্গলের রাজা সিংহ যদি কোনো প্রাণী শিকার করতে যায় তাহলে সেই প্রাণীকে একবার আহরণ করে না, বরং তার কলিজা ভয় আতঙ্ক ঢুকিয়ে দিয়ে তারপর তাকে আহরণ করে, যাতে সে বুঝতে পারে মৃত্যুর আগে সে ভয় কাকে বলে। একটা হরিণ দ্রুত বেগে ছুটে ঘন্টায় 90 কিলোমিটার, একটা বাঘ দ্রুত ঘন্টায় ছুটে মাত্র 50 কিলোমিটার। তারপরও হরিণ কিন্তু বাঘের শিকার হয়ে যায়, কারণ সে ভয়ে বারবার পেছনে তাকায় আর তার গতি বেগ কমে যায়। একটা হরিণ এক লাফে সামনে এগিয়ে যায় 23 হাত, আর বাঘ এক লাফে যেতে পারে 12 হাত। এবারেও কিন্তু বাঘের শিকার হয়ে যায়। কারণটা কি? কারণটা হলো হরিণ যখন দ্রুত বেগে ছুটে ঠিক তখন ভয়ে ভাগে বাঘ তার চেয়ে কতটা পিছিয়ে আছে এটা দেখার জন্য বারবার পিছু ঘুরে তাকায়, আর এটাই হয়ে যায় তার সর্বনাশের কারণ। যখন সে বারবার পেছনে তাকায় তখন তার গতিবেগ আরও কমে যায়, আর তখন বাঘ তাকে শিকার করে ফেলে। তাই জীবনে সফল হতে গেলে পেছনে ঘুরে তাকানো যাবে না। ঠিক সেই রকম ভয়ঙ্কর এই আগন্তুকটা নিজের কষ্ট করে তিলে তিলে যেই সাম্রাজ্য গড়ে তুলেছিল, যার এক নামে পুরো আন্ডারওয়ার্ল্ড কেঁপে উঠত, যার নাম শুনলে দুধের শিশুরা কান্না করা বন্ধ করে দিত, পশু পাখিগুলো কিচির মিচির, বন্য প্রাণীগুলো ডাকাডাকি বন্ধ করে দিত, মৃদু বাতাস যেন প্রবাহিত এক শীতল বাহারে প্রবাহিত হতো। আগন্তুকটা যখন অন্ধকার রাতে নিস্তব্ধ পরিবেশে বের হতো তখন যেন পরিবেশটা নিঃশুভ আর নিস্তব্ধতায় পরিপূর্ণ হয়ে যেত। কানায় কানায় আগন্তুকটার আতঙ্ক ও ভয়াবহতা ছড়িয়ে পড়েছিল, কিন্তু কয়েকজন বিশ্বাসঘাতক মানুষের জন্য নিজের তৈরি করা সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। ছেলেটা এখনো অসহায় দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা সেই আগন্তুকটার চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে, তাকিয়ে আছে। চোখগুলো বড় বড় করে খোঁচা খোঁচা মুখের চাপটারি, চোখের পাতাগুলো ঘন কালো মোটা, ঠোঁটে স্পর্শর আগের চিহ্ন। অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে ঠোঁট কালচে আকৃতি ধারণ করেছে। গালে বেশ কয়েকটা আঁচড়ের দাগ। চোখ থেকে রঙিন কালো ফ্রেমের মোটা চশমা খুলে টেবিলের ওপর রেখে দেয়। সিগারেটের বাকি অংশ ফেলে দিয়ে পা দিয়ে পিষে চেয়ারের ওপর পায়ের ওপর পা রেখে বসে পড়ে। মুখে থাকা দোয়াগুলো আবার বাতাসের মাঝে ছেড়ে দেয় আর এক ভয়ঙ্কর হাসিতে মেতে ওঠে। সেই হাসিতে যেন পুরো রুমটা ধসে পড়বে, ইটগুলো যেন খুলে পড়বে, সিমেন্ট আর বালু কণাগুলো থরথর করে কেঁপে ওঠে, বাতাসের সাথে মিশিয়ে যেতে থাকে। তার এতই ভয়ঙ্কর বিদঘুটে হাসিতে যেন কলিজাটা বারবার লাফালাফি শুরু করেছে চেয়ারে বেঁধে থাকা ছেলেটার। পৃথিবীতে দুইটা মানুষের থেকে খুব সাবধানে থাকতে হয়। এক, সেই ব্যক্তি যার হাতে মানুষকে দেওয়ার মতো সময় থাকে না, আর দ্বিতীয় সেই ব্যক্তি যে নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে। পৃথিবীতে আসলেই থাকার জায়গা নয়। এখানে তুমি যত বড় হবে ততই তোমার শত্রু বাড়বে, আর শত্রু তারাই হয় যারা কাছের মানুষ। দূরের মানুষ কখনো শত্রু হয় না, শত্রু হয় সবসময় কাছের মানুষ, আর এটাই সত্যি। হা 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 হা। কথাটা বলে আগন্তুকটা হাসতে থাকে, যার হাসিতে ভয়ঙ্কর কিছু লেগে আছে, কিছু একটা হতে চলেছে। ছেলেটার কান্না করে ফেলেছে, হাত পা শরীরটা কাঁপাকাঁপি শুরু করেছে, মাথাটা ভনভন করতে শুরু করেছে, কারণ সে বুঝে গেছে তার সাথে এখন কি হতে চলেছে, যা ভয়ঙ্কর কিছু, মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক মৃত্যু হতে চলেছে তার। ছেলেটা আকুত মিনতি করে ওঠে, ভাই আপনি বেঁচে আছেন? রক্তাক্ত অবস্থায় চেয়ারে বাঁধা থাকা ছেলেটার এরকম ভয়ার্থ কণ্ঠ শুনে সামনে দাঁড়িয়ে থাকা সেই আগন্তুকটা মুচকি হাসি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, সময় সময় চলমান একটা জিনিস সময় কারোর জন্য থেমে থাকে না, তাই মৃত্যু কখন কার হাতে কোথায় কখন হবে বলা যাবে না। কারণ কি জানিস, পৃথিবীতে যদি আপন মানুষগুলো বিশ্বাসঘাতকতা করতে পারে তাহলে সময় কেন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে না? কথায় আছে না, সময়ের সাথে সাথে পাল্টে যাবে যুগ। সময়টা তখন তোদের ছিল, এখন সময়টা আমার এসেছে। এত পরিমাণ কষ্ট দিয়ে তোদেরকে মারবো যে তোদের মৃত্যু দেখে আগামী 10 বছর আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করার মতো ক্ষমতায় কেউ বেঁচে থাকবে না।
আমি হিংস্র, আমি ভয়ঙ্কর, আমি ভয়াবহ, আমি কম্পন, আমি নরখাদক। রক্ত আমার নেশা, খুন করা আমার পেশা। হা 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 হা। ভাই প্লিজ ভাই, আমাকে ছেড়ে দেন। আপনি আমার মায়ের পেটের ভাই। আমি আপনার সাথে এরকম কিছু করতে চাইনি, ওরা আমাকে বাধ্য করেছিল। ছেলেটার কান্না করতে থাকে, তার মুখ থেকে কোনো আওয়াজ শুনতে চায় না আগন্তুক তার হাসিতে অদ্ভুত এক মায়ার কষ্ট লুকিয়ে আছে। চোখগুলো লাল রক্তবর্ণ আকৃতি ধারণ করেছে, কিন্তু ঠোঁটের কোণে রহস্যময় সেই মুচকি হাসি এখনও লেগে আছে। আগন্তুকটা টেবিলের ওপর একটা বক্স রাখে, সেই বক্স থেকে ভালো একটা দামি হেডফোন বের করে কানে গুঁজে গান লাগিয়ে দেয়। বেশ কিছু সরঞ্জাম টেবিলের ওপর রাখে, যেগুলো দেখে কলিজার পানি শুকিয়ে যায় নাহিদ নামে ছেলেটার। চোখ থেকে পানি না পড়ে ভয়ে চোখ থেকে লাল রক্ত বেরোতে শুরু করেছে। যেখানে লেখা ছিল পিতলের তৈরি একটা চাইনিজ কুড়াল, একটা রাজকীয় ধারালো ছুরি, ছিল কয়েকটা ব্লেড, কাঠি এবং গরুকে জবাই করার পর যে সরঞ্জাম লাগে ঠিক সেই রকম ভয়ঙ্কর কিছু অস্ত্র, সাথে রাসায়নিক কিছু দ্রব্য এবং আরও কিছু পটাশিয়াম, যা কোনো মানুষের শরীরের ভেতর গেলে মুহূর্তের মধ্যে শরীরের ভেতর থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলে পরিণত হয়ে যাবে। আগন্তুকটা চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এরপর সামনে রক্তাক্ত অবস্থায় থাকায় নাদিমের নামে ছেলেটার মুখের ভেতর টাব মেরে দেয়। এরপর ছেলেটার হাতে পায়ে শিকড় বেঁধে ছেলেটিকে দেওয়ালের সাথে বেঁধে ফেলে। আগন্তুকটা মুচকি এসে বলে ওঠে, আমি আমার নিজের শত্রুকেও ছেড়ে দিতে পারি যদি সে আমার সাথে বিশ্বাসঘাতকতা না করে। যেমন বান্দার যতই পাপ থাকুক না কেন, আল্লাহ কিন্তু ঠিক ক্ষমা করে দেয়। কিন্তু যদি সেই বান্দার শিরিক কোনো পাপ থাকে, তাহলে আল্লাহ কিন্তু সে জাতিকে ধ্বংস করে দেয়। ঠিক তেমনি আমি শত্রুকে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু কোনো বিশ্বাসঘাতক নয়। হা হা হা। কথাটা বলে গরম লোহার রডগুলো ছেলেটার পায়ের মাঝ বরাবর রেখে হাতুড়ি দিয়ে আলোক ফাতরে পেটাতে থাকে। মুহূর্তের মধ্যে পালের তালু ভেদ করে সাদা রঙের ফ্লোর ভেদ করে গেঁথে যায় মাটিতে। ছেলেটার গগন ফাটানো চিৎকার দিতে থাকে, কিন্তু তার চিৎকার তার ভেতরেই রয়ে যায়, বাইরে হয়ে আতঙ্ক ক্রাস সৃষ্টি করতে পারে না, কেন মুখের ভেতর টেপ মারা এবং আগন্তুকের কানে হেডফোন লাগা। ছেলেটা ছটপট করতে থাকে। গরম লোহার রড ঢোকানোর কারণে ছেলেটার কলিজায় যেন আগুন ধরে যাচ্ছে। এক এক করে ছেলেটার দুই পায়ে লোহার রড ঢুকিয়ে দেয়। এরপর ছেলেটার পায়ের নখগুলো দেখে কেমন যেন মায়া লাগছে আগন্তুকটার। সেই মায়া কাটানোর জন্য বক্স থেকে একটা প্লাস নিয়ে ছেলেটার নখগুলো তুলে ফেলতে শুরু করে। নখগুলো তুলে ফেলার সাথে সাথে তাজা গাঢ় রক্ত গড়গড় করে বের হয়ে আসতে শুরু করেছে ক্ষতস্থান থেকে। এটা নিস্তেজ হয়ে যেতে শুরু করেছে। যন্ত্রণায় কষ্ট যাতে আরও দ্বিগুণ হয়, এটার জন্য আগন্তুকটা নিজের কান থেকে হেডফোন খুলে ফেলে দেয়। এবার ছেলেটার মুখ থেকে ট্যাবও খুলে ফেলে দেয়। আষাঢ় শ্রাবণ মুষলধারে চারিদিকে তাতা থই থই করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে পরিবেশটা মুখরিত হয়ে উঠেছে। এটার চিৎকার ও আতঙ্ক পৃথিবীর বুকে কোনো ত্রাস সৃষ্টি করতে পারে না। তার চিৎকারে মিশে যায় মৃদু বাতাস আর বৃষ্টির শব্দে। তুলে ফেলা নখের জায়গাগুলো লাল চিকন মরিচের গুলো ঢেলে দেয় ছেলেটা। ছটপট করতে থাকে, পা দুটো নাড়াচাড়া করতে পারে না, কেন তাও পা দুটো ফ্লোরের সাথে গাঁথা হয়ে গিয়েছে। ছেলেটার কান্না করে চিৎকার করে বলতে থাকে, ভাই আমি বাঁচতে চাই, আমাকে মেরো না। আমি সব সত্যি বলছি, তোমার এই বিষাক্ত যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। আগন্তুকটা শুনে হেসে ওঠে। সেই হাসিতে লেগে আছে ভীষণ কষ্ট আর প্রতিশোধের নেশা। আগন্তুকটা মৃদু কণ্ঠে বলে ওঠে, তোকে ছেড়ে দিব, তবে একটা শর্ত। বিশ্বাসঘাতকতা তাদের কথাই করলি, আর কোন স্বার্থে করলি? তোর বাকি সঙ্গীদের কোথায় কোথায় পাবো? ছেলেটা ক্লান্ত হয়ে পড়েছে, শরীরটা নিস্তেজ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ঠোঁটের এক সাইড দিয়ে রক্তের সাথে মুখে লালা পড়তে শুরু করেছে। স্পষ্ট কণ্ঠে বের হয় না, শুধু গোঙানি ছাড়া। ছেলেটা তারপর কষ্ট করেই বলে ওঠে, ভাই এসব আমরা ইমরান সাহেবের কথাই করেছি। ইমরান সাহেব আমাদের প্রায় 100 কোটি টাকা দিয়েছিল এক একজনকে, এবং এক এক সেক্টরের রাজত্ব দিয়েছিল, যার জন্য লোভে পড়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছি। এই কথা শুনে আবারও হেসে ওঠে উচ্চ স্বরে। আগন্তুকটার হাসিতে যেন বারবার দেওয়ালটায় ধসে পড়তে আবদ্ধ রুমের হাসির আওয়াজে। এক দেওয়ালের সাথে আরেক দেওয়ালে বাড়ি খাওয়ার কারণে বিকট আওয়াজ, শব্দ দূষণ কানের মধ্যে এসে বারবার আঘাত করছে। মাত্র 100 কোটি টাকার জন্য তোরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? আরে তোরা চাইলে তো তোদের জন্য আমি কলিজাটাও দিয়ে দিতে পারতাম। নিজে না খেয়ে তোদের খাইয়ে বড় করেছি, আর তোরা নাকি শেষে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। রনি, রাশেদ, ফাইজার, লিওন, নিলয়, এদের কোথায় পাবো? কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ ঠোঁট দুটো ফেটে গেছে, তালগুলোতে রক্ত জমাট হয়ে লেগে আছে, পায়ের তালু পুড়ে ফোসকা পড়ে গিয়েছে। নখ তুলে ফেলার কারণে সেই জায়গায় মরিচের গুঁড়া আর রক্ত ও লবণ একত্রিত হয়ে বরফে পরিণত হয়েছে। ছেলেটার কলিজা যেন আগুন জ্বলছে। এটা নিস্তেজ হয়ে বলে ওঠে, ভাই আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। লোভের বশে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, পারলে আমাকে মাফ করে দিন।
আমি এত কিছু জানি না, তবে ইমরান সাহেবের কথাই তারা বিভিন্ন জায়গায় কাজ করেছে। তবে রনি বর্তমানে ভার্সিটিতে। কথাটা শোনার পর মুচকি একটা হাসি দেয়, তারপর আগন্তুকটা বলে ওঠে, নাহিদ, পারলে তোর বড় ভাইকে মাফ করে দিস। আমি তোদের খুব স্নেহ করি। তোর যাতে আর কষ্ট না হয় সেজন্য তোকে দ্রুত ওপারের টিকিট কেটে পেপার থেকে ওপারে পৌঁছে দিচ্ছি। কথাটা বলে ছেলেটা দুই ঠোঁট সুই আর সুতো দিয়ে জীবন্ত অবস্থায় ইঞ্জেকশন প্রয়োগ না করে জীবন্ত অবস্থায় ছেলেটার ঠোঁট দুটো একত্রিত করে সেলাই করতে থাকে। এরা শর্টপট করতে থাকে যেমন সমুদ্রের ঢেউ বিশ্বাসা কোনো মাছ যদি বালুকণায় আটকে পড়ে, পানি ছাড়া যেমন সমুদ্রের বালুকণায় জীবন বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, সেই রকম ছেলেটা ব্যথায় ছটফট করতে থাকে। এক এক করে ক্যাচ ক্যাচ শব্দ করে ছেলেটার ঠোঁট দুটো একত্রিত করে সেলাই করে দেয়। ছেলেটার কথা বলতে পারে না, মুখ টানাছাড়া করতে পারে না, ব্যথায় ছেলেটার শরীর জ্বর জড়িত হয়ে উঠছে। এটা চোখ দুটো পানির বদলে রক্ত পড়তে শুরু করেছে। তুলে ফেলা নখের জায়গায় বেশ কয়েকটা মোম জ্বালিয়ে মোমগুলো গলিয়ে তার নখের জায়গায় ফেলতে শুরু করে। গরম মোম সেই ক্ষতস্থানে পড়ার সাথে সাথেই মাংসগুলি যেন পুড়ে ঝলসে যেতে শুরু করেছে। ছেলেটার পা দুটো ফ্লোরের সাথে লোয়ার রড দিয়ে গেঁথে রাখা হয়েছে। ছেলেটা তারপরও লাফানোর চেষ্টা করছে। ভীষণ পরিমাণ কষ্ট হচ্ছে ছেলেটার, যা চোখে দেখা যায় না। লাফালাফি করতে করতে এক পর্যায়ে সেই লোহার রড ভেদ করে পা দুটো সেই জায়গা থেকে খুঁজে বের করে আসে। পায়ের মাঝ বরাবর তালু ভেদ করে ক্ষত সৃষ্টি হয়ে যায়। গড়গড় করে তাজা গাঢ় রক্ত বের হতে থাকে সারা ফ্লোরের থপথপে ফ্লোরটা। এক এক করে ছেলেটার পায়ের নখে মোম গলিয়ে লাগিয়ে দেয়। ছেলেটার রীতিমতো উঠে দাঁড়াতে পারে না, ভীষণ ব্যথা করছে। এরপর ছেলেটা লাফালাফি বন্ধ করতে ছেলেটার পা দুটো আবারও বেঁধে ফেলা হয়। একটা টেবিলের ওপর শুইয়ে দেওয়া হয় ছেলেটাকে। হাত পা বেঁধে টেবিলের সাথে বেঁধে রাখা হয়। এরপর ধারালো একটা ছুরি দিয়ে পেটের মাঝ বরাবর কেটে ফেলা হয়, সাথে পেটটা দু খণ্ড হয়ে যায়। এরপর সেখানে একটা বক্স ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় যেখানে কিছু রেকর্ড করা আছে। এরপর সেটা আবার সেলাই করে দেয়। এরপর ব্যান্ডেজ করে দেয়। তারপর ছেলেটার দাঁড় করিয়ে দেয়। ছেলেটা উঠে দাঁড়াতে পারে না, হেলান দিয়ে চেয়ারে বসে পড়ে। এটা বিভিন্ন জায়গায় শরীরে বিভিন্ন স্থানে একই নাম লিখে দেখায়। আগুনে পুড়িয়ে শিলমোহর বসিয়ে দেয়। আর সেই নামটা হচ্ছে দ্য গ্রেট মাস্তান একে। একে নামটা শুধু ভয়ঙ্কর নয়, একে নামটা হচ্ছে আতঙ্ক। চারিদিকে হালকা হালকা বৃষ্টি কমতে শুরু করেছে। আধার কেটে আলোয় পরিণত হতে শুরু করেছে। রাত এখনও আরও গভীর আর নিস্তব্ধতায় পিনপতন নীরবতায় ছেয়ে গিয়েছে। রাস্তার বিভিন্ন সাইডে এখনও পানি লেগে আছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে মানুষের বিভোর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। কালো মেঘ কেটে হালকা চাঁদের আলো আর কিছু তারা আকাশে উদয় হয়েছে। এমন সময় দুইটা ছেলে রুমের ভেতর প্রবেশ করে। ছেলে দুটো প্রবেশ করার সাথে সাথেই বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ছেলেটা কি করব? বিশ্বাসঘাতকদের বিশ্বাস করতে নেই। কোনো এক মহান ব্যক্তি বলেছেন, শত্রুকে ছেড়ে দিও না, তাকে মেরে ফেলো, কারণ তাকে ছেড়ে দিলে সে প্রতিশোধের নেশায় নিজেকে আরও ক্ষুধার্ত তৈরি করে ফেলবে। সিদ্দিক নামে ছেলেটার মুখে আগন্তুকটা এ কথা শোনা আবার হেসে ওঠে। যে হাসিতে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে তার অতীত কিছু কথা। আগন্তুকটা বলে ওঠে, শহরে নতুন এক আতঙ্ক শুরু হতে চলেছে সবার মনে, আর মুখে একটাই নাম সৃষ্টি হবে। হা হা হা। আগন্তুকটা বহুরূপী। সে কি করে সে নিজেই জানে না। তার কাজের সাথে কথার কোনো মিল খুঁজে পায় না তার দলের ছেলেপুলেগুলো, কেননা সে এক আতঙ্ক, এক ভয়ঙ্কর। এই আগন্তুক যার অতীতে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, যে মানুষের রক্ত খেতে বেশি পছন্দ করে, যার কাছে মানুষের জীবনের কোনো মানুষের রক্তের গুরুত্ব বেশি। সিদ্দিক নামের ছেলেটা ভয়ে কয়েক শুকনো ঢোক গিলে বলে ওঠে, ভাই, এখন তাহলে এই বিশ্বাসঘাতক নাহিদের কি করব? কালকে সকালবেলা ভার্সিটি তোকে হুইল চেয়ারে করে ভার্সিটির গেটে ছেড়ে দিয়ে আসবি, আর সেখানেই তার মৃত্যু হবে। হা 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 হা। আগন্তুকের আর কোনো কথা না বলেই সেখান থেকে বের হয়ে যায়। চারিদিকে ফটফট হতে শুরু করেছে। জঙ্গল থেকে বের হয়ে দামি একটা গাড়িতে করে রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে অজানা তার কোনো নিজ গন্তব্য নেই। গন্তব্যবিহীন কোনো এক ঠিকানায় যেতে শুরু করেছে মায়াবী সেই আগন্তুকটা। রাত কেটেছে, চারিদিকে ফজরের আজান দিতে শুরু করেছে। ধীরে ধীরে আকাশে আলো ফুটতে শুরু করেছে। নামাজি ব্যক্তিগুলো নামাজে যাবার জন্য ঠান্ডা পানি দিয়ে অজু করছে। মসজিদগুলোতে আজান দিচ্ছে। ফজরের হিমেল হাওয়া, শীতল বাতাস মনটাকে ছুঁয়ে দেয়। অশান্ত মনটা শান্ত করে দেয় ফজরের এই মৃদু বাতাসে। ধীরে ধীরে ফটফট হতে শুরু করেছে। মানুষগুলো নিজ নিজ কর্মস্থলে যেতে শুরু করেছে। বিভিন্ন কারখানায় ও জীবিকা নির্বাহের জন্য মানুষগুলো ছুটছে আপন মনে। ধীরে ধীরে আলো ফুটতে শুরু করেছে। ব্যস্ত শহরের মানুষগুলো নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের হাজার হাজার কোটি টাকা থাকার সত্ত্বেও তারা মনে শান্তি পায় না। তাদের উদ্দেশ্যে বলছি, ফজরের পর নামাজ
কায়েম করে একটু হাঁটবেন, সেই হিমেল হাওয়া বাতাসের আপনার হৃদয়কে নরম করে দিবে। হৃদয়ের এক অন্যরকম অনুভূতি, শিহরণ বুঝতে পারবেন। এই পৃথিবীতে সব কিছু নিশ্চিত না হলেও একটা জিনিস খুবই নিশ্চিত, এবং আপনি সেটা তার দেখা পাবেন, আর সেটা হচ্ছে মৃত্যু। সকালের পরিবেশ বেশ শান্ত, তেমন গাড়ি ঘোড়া, আশেপাশে যানবাহন, কলকারখানা, বিভিন্ন ফ্যাক্টরি, গাড়ির শব্দ, হর্ন, কোনো কিছুই থাকে না। মনোমুগ্ধকর পরিবেশটা সকালে বেশ উপভোগ করা যায়। পরিবেশটা খুব নিস্তব্ধ এবং শুনশান থাকে। যারা ফজরে ওঠে তারাই শুধু অনুভব করতে পারে প্রতিদিনের সকালটা কেমন হয়। সারাদিনের ক্লান্ত শেষ রাতে ঘুমানোর পর সেই সকালটা আসে, তখনই জীবনের আসল মুহূর্ত খুঁজে পাওয়া যায়। আকাশের ঘোলাটে মেঘাচ্ছন্নময় আকাশে সূর্য উঠেছে, কিন্তু তার চতুর্পাশে এখনও অনেক মেঘ ভেসে বেড়াচ্ছে। তাই সূর্য মামা সেই কালো মেঘের সরিয়ে নিজের কিরণ ফেলতে পারে না পৃথিবীর বুকে। আটকা পড়ে যায়, চাপা পড়ে আছে সেই সূর্য মামা। ধীরে ধীরে মানুষগুলো নিজ নিজ কর্মস্থলে যেতে শুরু করেছে। তেমন আবহাওয়া গরম না থাকায় মানুষজন বেশ শান্তিতে এই জনবহুল বিশাল সমুদ্রের শহরে ছোটাছুটি করছে, নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত হতে শুরু করেছে নিজ নিজ জীবিকা নির্বাহের জন্য। ছাত্রছাত্রীরা যাচ্ছে ভার্সিটি কিংবা কলেজে, বিভিন্ন কর্মস্থলে পেশাজীবীগুলো যাচ্ছে নিজ নিজ কর্মস্থলে। ভার্সিটি কলেজ খুলে দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীগুলো হুড়মুড় করে ঢুকছে। রাস্তা দিয়ে হেঁটে আসা একটি সাধারণ ছেলের দিকে সবাই হা করে তাকিয়ে আছে, অদ্ভুত এক মায়াভরা দৃষ্টিতে সবার আকর্ষণ সামনে হেঁটে আসা ছেলেটার দিকে। ছেলেটা দেখতে অদ্ভুত টাইপের, যেন এই সমাজের আশেপাশে থাকা মানুষগুলোর সাথে তার কোনোভাবেই মিল পাওয়া যাবে না। পাগল বেশি ছেলেটা ছুটে চলেছে, কাঁধে ব্যাগ, হাতে কলম, দামি ঘড়ি, মুখে খোঁচে খোঁচে দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো করে রাখা, চোখে সাদা রঙের বিনা পাওয়ারের মোটা ফ্রেমের রঙিন চশমা, চোখের পাতাগুলো বেশ মোটা ঘন কালো, চোখগুলো ডাগর ডাগর ভয়ঙ্কর আকৃতি। সেই চোখ দুটো যেখানে হিংস্রতা লুকিয়ে আছে। পরে থাকা প্যান্টটা ঢিলে ঢালা ও ময়লাযুক্ত, আবার সেখানে ছিঁড়ে গেছে। পায়ের থেকে স্যান্ডেলগুলো প্রায় ক্ষয় হয়ে গিয়েছে। পরনে থাকা পায়ের স্যান্ডেলগুলো ভেদ করে পায়ের তালুতে বারবার পিচ ঢাকা রাস্তায় পাথর বালুর কোনা পায়ে গিয়ে গেঁথে যাচ্ছে। পরনে থাকা একটা সস্তা টি শার্ট, যেগুলো রাস্তার সাইডে হকাররা বিক্রি করে থাকে। এগিয়ে চলেছে নিজের মতো করে, মাথা নিচু করে সামনে হেঁটে চলেছে এক গম্ভীর ভাব ধরে। সে যতবার সামনে এগিয়ে যায় ততবার মানুষ তাকে দেখে আর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকে। হুড়মুড় করে ভার্সিটির ভেতর প্রবেশ করছে ছাত্রছাত্রীরা। এমন সময় ভার্সিটির গেটের সামনে এসে ছেলেটা দাঁড়িয়ে পড়ে। ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি, চশমাটা খুলে পরনে থাকা টি শার্টটা দিয়ে পরিষ্কার করে আবার ভার্সিটির গেটের সামনে থাকা ভার্সিটির নামটা ভালো করে পরে চশমাটা পরে রহস্যময় মুচকি হাসি দিয়ে ভেতরে পা রেখে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে। কয়েক সময় এগিয়ে যেতে তার কানে ভেসে ওঠে, এই যে হিরো আলম, ভাবো শোনা, তোকে বলছি, তোর পরনে থাকা কম দামি স্যান্ডেল, এমন মলাযুক্ত পোশাক, তোকে বলছি এদিকে আয়। কারোর কথা শুনে ছেলেটা তার চতুর্পাশে তাকায়, কেননা সবার পোশাক আশাক এখানে ভালো, শুধু নিজের পোশাক আশাক খারাপ। তাই এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে কে তাকে ডাকছে। এমন সময় আম গাছের নিচে বসে কয়েকটা ছেলেকে মাঠের মাঝখানে বসে থাকতে দেখে। ছেলেটা ইশারা দেওয়ার সাথে সাথে সেই ছেলেটা সেদিকে যেতে থাকে গুটি গুটি পায়ে। ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়াতেই ছেলেটা মিষ্টি সুরে বলে ওঠে, জি ভাই, আমাকে ডাকছেন? ছেলেটা এই কথা বলার সাথে সাথেই হঠাৎ করে সে জায়গায় বিকট আওয়াজে একটা শব্দ দূষণ হয়। সবার দৃষ্টি তখন ভার্সিটির মাঠের দিকে, মাঠের মাঝ বরাবর, কেননা ছেলেটার গালের রনি নামের ছেলেটা থাপ্পড় মেরেছে। ছেলেটা থাপ্পড় খাওয়ার সাথে সাথেই পৃথিবীটা যেন গোল গোল করে ঘুরতে শুরু করে, কানের মধ্যে যেন ভো ভো করছে, শব্দ দূষণ হতে শুরু করেছে, চোখ ঝাপসা ঝাপসা হতে আসতে শুরু করেছে। জোরে থাপ্পড় মেরেছে যে একটু হলে কান ফেটে তাজা লাল রক্ত বের হয়ে আসতো। সবার দৃষ্টি এখন ভার্সিটির দিকে। রনি হচ্ছে এই ভার্সিটির সভাপতি ও রাশেদ হচ্ছে ভার্সিটির ভিপি। রনি বলে ওঠে, তোর সাহস হয় কি করে তুই আমার সাথে কথা বলতে এসেছিস, আর সালাম না দিয়েই তুই আমার সাথে কথা বলতে এসেছিস? ছেলেটার চোখে মুখে ভয়ের একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে। রনি নামে ছেলেটা বলে ওঠে, কি রে, তুই ভার্সিটিতে নতুন নাকি? ছেলেটা রনির কথা শুনে আমতা আমতা করে মৃদু কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ মানে আসলে ভাই ওই আর কি, আমি নতুন ভর্তি হয়েছি। ছেলেটার মুখের এরকম কথা শুনে উপস্থিত থাকা সকলেই হেসে ওঠে। ছেলেকে দেখেই বোঝা যাচ্ছে গ্রামের হাবা গোবা গাইয়া খ্যাত একটা ছেলে। দেখতে অসম্ভব সুন্দর হলেও সরল সাদা, দেখতে হাবা গোবা। রনি সহ সকলে হেসে ওঠে ছেলেটার কথা শুনে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ছেলেটাকে। হ্যাঁ, এই ছেলেটার কেউ নয়, একজন মায়াবী বহুরূপী মুখোশধারী ব্যক্তি। দেশ সময়ের সাথে সাথে নিজের কথার সাথে সাথে নিজের রূপ পরিবর্তন করে, তাই বহুরূপী হয়ে ছদ্মবেশে ভার্সিটিতে প্রবেশ করেছে। রক্তের নেশায় রক্ত থেকে নিয়ে এসেছে এই ভার্সিটিতে, কেননা খুন করা তার পেশা, রক্ত হয়ে গেছে তার নেশা।
মানুষের সিগারেটের নেশা থাকে, মদের নেশা থাকে, এই আগন্তুকটার নেশা হয়েছে রক্তের নেশা আর খুনের পেশা। রনি নামের ছেলেটা আরও কিছু বলতে যাবে এমন সময় পাশে রাশেদ নামের ছেলেটা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশ থেকে কেউ একজন কিছু বলে ওঠে, সাথে সাথেই রাশেদ বলে ওঠে, আরে রনি, তুই এসব রাখ। গেটের সামনে কে বা কারা নাহিদকে রক্তাক্ত করে রেখে গেছে। কথাটা শোনার সাথে সাথেই রনি আর রাশেদ পাগলের মতো কলেজের গেটের দিকে দৌড়তে থাকে। সবাই সেদিকে হা করে তাকায়। এই মুহূর্তের জন্য যেন কলেজটা ভয়ঙ্কর এক রূপে রূপান্তরিত হয়ে যায় পাগলের মতো দৌড়ে থাকা। অন্যদিক থেকে একটা ছেলে হুইল চেয়ারে করে নাহিদকে নিয়ে আসছে, সাথে কলেজের মাঠের মাঝখানে। কিছু সময় এগিয়ে যেতেই একটা ছেলে নাহিদকে নিয়ে আসে একটা হুইল চেয়ারে করে। দৌড়ে গিয়ে হাঁটুর ভাঁজ করে নাহিদের সামনে বসে পড়ে রনি ও রাশেদ। নাহিদের এরকম অবস্থা দেখে আতঙ্কে দিশাহারা হয়ে যায়। ভয়ে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় তাদের দুজনের। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না নাহিদের। এরকম ভয়াবহ অবস্থা দেখে তারপর নিজের সামাল দিয়ে রাশেদ বলে ওঠে, নাহিদ, নাহিদ, কি হয়েছে ভাই তোর? এরকম অবস্থা কে করলো? তুই একবার শুধু তার নামটা বল। নাহিদ নামে ছেলেটা কোনো কথা বলতে পারে না, কেন তার ঠোঁট দুটো সেলাই করা, সারা শরীর রক্তে রক্তাক্ত, লাল রক্তে রঞ্জিত হয়েছে পুরো দেহ। কথা বলার অবস্থা নেই নাহিদ নামে ছেলেটার। কান্না করে ফেলেছে প্রায় নাহিদের এরকম করুণ অবস্থা দেখে। রনি বলে ওঠে, কার এত বড় কলিজা যে তোর গায়ে হাত দেয়, তার হাত ভেঙে আমি তুলোর সাথে মিশিয়ে দেব। রাইট নামের ছেলেটা বেঁচে থেকেও মৃত্যুর মতো হুইল চেয়ারে পড়ে আছে এখনো। শরীরে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র চিহ্নগুলো দেখা যাচ্ছে। মাঠের এক সাইডে গেটের সামনে অসংখ্য ছাত্রছাত্রী ছেলেপুলে চতুর্পাশ দিয়ে ঘিরে রেখেছে তাদেরকে। সেখানে উপস্থিত আছে কলেজের ভেতর প্রবেশ করা সেই নতুন হাবাগোবা ছেলেটিও। ছেলেটার মুখে এক মায়া, ঠোঁটের নিচে মায়াবী প্রতিশোধের এক নেশা, তীক্ষ্ণ তার চোখের চাহনি। সেদিকে তাকিয়ে রাশেদ নামের ছেলেটা বলে ওঠে, নাহিদ, কি হয়েছে তোর? কে তোর অবস্থা করলো বল। আমাদের উপরে এই শহরে কথা বলবে এমন কোনো বাপের বেটা নাই। আর যেখানে আমাদের নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খাই, সেখানে তোর গায়ে এভাবে অত্যাচার করছে, বল কে সে ভাই? নাহিদ নামের ছেলেটা পুরো বডিটা প্যারালাইজড হয়ে গেছে, কথা বলতে পারে না, হাতগুলো নাড়াচাড়া করতে পারে না, চোখ ঝাপসা আসতে শুরু করেছে সামনে দাঁড়িয়ে থাকা একটি মানুষকে দেখে। মানুষটা ঠোঁটের নিচে এক চিলতে হাসি, যে হাসিটা কলিজায় গিয়ে আঘাত করছে বারবার। নাহিদ নামের ছেলেটার কথা বলতে পারে না, কিন্তু হাত উঠিয়ে ইশারায় বলে দেওয়ার চেষ্টা করতেই হাতটা ধীর গতিতে ওঠাতে থাকে সামনের দিকে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। প্রায় হাত তুলে ফেলেছিল অনেক কষ্টে, কিন্তু হঠাৎ করে বিকট আওয়াজে শব্দদূষণ হয়। কারণ হঠাৎ করে স্পাইপারের বুলেট জায়গাটা মুখরিত হয়ে ওঠে। সবাই ভয়ে পিছিয়ে যায়। জায়গাটা মুহূর্তের মধ্যে নিস্তব্ধতায় ছেয়ে যায়। ছাত্রছাত্রীগুলো ভয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে ভার্সিটির মাঠে। এক আপত্তিকর পরিস্থিতি হয়ে যায়। সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। চিৎকার চেঁচামেচিতে মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা থরথর করে কেঁপে ওঠে। ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ করে কপাল বরাবর স্পাইপারের বুলেট লাগাতে বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকে পিছিয়ে যায়। অবাক করা দৃষ্টিতে আতঙ্ক সহ তাকিয়ে থাকে সেদিকে। এক মুহূর্তের জন্য যেন নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না। কপাল থেকে গড়গড় করে রক্ত বের হতে থাকে। কপালের ক্ষত সৃষ্টি হয়ে যায়। সাথে সাথে সেখানে নিঃশ্বাস ত্যাগ করে নাহিদ নামে ছেলেটার কপালের দিক তাকিয়ে দেখতে পায় সেখানে একটা কপাল ভেদ করার চিহ্ন ফুটে উঠেছে। সেখানে লেখা আছে আগন্তুক একে। নামটা শোনার সাথে সাথে কলিজার ভেতর উথাল পাতাল শুরু হয়ে যায় সমুদ্রের ঢেউয়ের মতো। রাশেদ ও রনির কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। খবর পেয়ে মুহূর্তের মধ্যেই সেখানে পুলিশ, সেনাবাহিনী, সিআইডি সহ আরও অনেক প্রশাসন বাহিনী চলে আসে নিয়ন্ত্রণ করতে। এমনকি সেখানে সাংবাদিক এসে একের পর এক খবর প্রচার করতে থাকে। সাংবাদিক ক্যামেরার সামনে কিছু বলতে যাবে, হঠাৎ করেই তার আগেই লাশের ভেতর থেকে কিছু ভেসে আসে। এই যেমন আমি আতঙ্ক, আমি ভয়াবহ, আমি ভয়ঙ্কর, আমি ত্রাস। নতুন করে আবার মৃত্যুর দরজা থেকে ফিরে এসে নতুন করে রাজত্ব করতে এলাম এই শহরে। পুরনো কিছু হিসাব এখনও নেওয়া বাকি আছে, যা সুদে আসলে পরিশোধ নিতে ফিরে এসেছি নতুন করে এই শহরে রাজত্ব করতে। মৃত লাশের ভেতর থেকে এই কথাগুলো ভেসে আসে। এটা দেখে চরম পর্যায়ে পৌঁছে যায়, বেশ খানিকটা দূরে পিছিয়ে যায়। হঠাৎ করে এমন কিছু ঘটে যাওয়াতে কারো মাথায় কোনো কিছুই ঢুকছে না। কি হচ্ছে এখানে কেউ কোনো কিছুই বুঝতে পারছে না। সবার মাথার ওপর দিয়ে যাচ্ছে সব ঘটনা। লাশের ভেতর থেকে আবারও ভেসে ওঠে, আমি একে, যার সামনে পিছনে দাড়ি কমা বলতে কোনো কিছু নেই। আমি বিশ্বাসঘাতকদের জন্য ফিরে এসেছি নতুন করে এই শহরে প্রতিশোধের এক নতুন নেশা নিয়ে। যে আগুনে আমি পুড়েছি সেই আগুনে তাদেরকে পুড়িয়ে কয়লায় পরিণত করতে। নতুন করে রাজত্ব হবে
আমার এই শহরে কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। হা হা হা। কথাটা শেষে লাশের ভেতর থেকে হাসির আওয়াজ ভেসে আসে। সবাই আতঙ্কে একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। বহু পরিচিত কণ্ঠস্বর সবাই শুনতে পেল, অনেক পরিচিত একটি কণ্ঠ। সবাই নিজেদের মধ্যে বলাবলি শুরু করেছে, যে মানুষটা কিনা হারিয়ে গিয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে, সেই আতঙ্কিত মানুষটা আবার ফিরে এলো কি করে। সবাই বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলেছিল সেই মানুষটাকে। সকলের সামনে কি করে ফিরে আসতে পারে কারো বিশ্বাস হচ্ছে না। উপস্থিত থাকা প্রশাসন থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এক ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেননা সেখানে উল্লেখ করা আছে যেই নামটা, সেটা শুধু ভয়ঙ্কর না, বরং আতঙ্ক। রনি আর রাশেদ আতঙ্কে পড়ে গিয়েছে। উপস্থিত আছে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন, সাথে আছে সাংবাদিক ও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। বাইরে থেকে যাতে মানুষ ভেতরে প্রবেশ করতে না পারে সেখানে সেরকমভাবে প্রশাসন সিকিউরিটি দিচ্ছে। সাংবাদিক একের পর এক তথ্য প্রকাশ করতে থাকে, বলে ওঠে ক্যামেরার সামনে দুই ঠোঁট নাচিয়ে। অবাক করা বিষয় ঘটে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কলেজের মাঠে। ঘটনাটি হৃদয় যন্ত্রণাদায়ক। ভার্সিটির সাধারণ সম্পাদক নাহিদ হোসেনকে কেউ বা কারা খুব নৃশংসভাবে হত্যা করেছে। কেউ বা কারা বললে ভুল হবে, সেখানে স্পষ্ট একজন গ্যাংস্টারের নাম উল্লেখ করা হয়েছে। যে গ্যাংস্টারটা শুধু গ্যাংস্টার নয়, বরং ভয়ঙ্কর এক মানুষ, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, যাকে কেউ অনুভব করতে পারেনি, যার অস্তিত্ব কেউ টের পায়নি, শুধু না তার নাম শুনেছে। ঝড় যেমন কোনো দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে সমস্ত কিছু উলট পালট করে তছনছ করে অন্যদিকে বয়ে চলে যায়, ঠিক তেমনই এই আগন্তুক কোনো দিক দিয়ে এসে শত্রুকে তার অস্তিত্বের সাথে মিশিয়ে দেয়, বিলীন করে দেয় পৃথিবীর বুক থেকে। সেই শত্রু নিজেও জানে না। হ্যাঁ, সে আর কেউ না, যাকে পরিকল্পনাভাবে হত্যা করেছিল। জানা গিয়েছিল বিশ্বাসঘাতকরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তারা ছিল তার দলের আপন কিছু সদস্য, যাদের নাম আজ পর্যন্ত জানা যায়নি। এই মাফিয়া গ্যাংস্টার আর কেউ নয়, একে মাফিয়া গ্যাংস্টার, যাকে কয়েক মাস আগে মেরে ফেলেছিল পরিকল্পনা করে। কোনো এক প্রতিবেদনা তার নাম উল্লেখ করা হয়েছিল। মিশে গিয়েছিল, তার অস্তিত্ব হারিয়ে গিয়েছিল, তার কথা ভুলে গিয়েছিল মানুষ। ভয়ঙ্কর একজন মানুষের কথা, কিন্তু হঠাৎ করে এতদিন পর কথা থেকে ফিরে এলো এই ভয়ঙ্কর মানুষটা। বুঝতে কেউ পারছে না মুহূর্তের মধ্যে। একটা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সকলের মাঝে। সকলের বুকে এবং মুখে ভয়ের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। প্রশাসন হাত পা উঠিয়ে নিয়েছে, কেননা যেখানে একে নিজের মুখে বলেছিল শত্রুদেরকে শেষ না করা পর্যন্ত তার মৃত্যু নেই, সেখানে প্রশাসন ভয়ে চুপ হয়ে গেছে। কেননা তার বিরুদ্ধে যে কথা বলবে, পরের দিন সকালে সূর্যটা উদয় হওয়া তার আর দেখা হবে না। সূর্য ডুবেছে ঠিকই, কিন্তু তার জীবনে আর পূর্ব আকাশে সূর্য উদয় হওয়া দেখা হবে না। লাশটাকে এখন নিয়ে যাবে তদন্ত করার জন্য। সাথে থাকুন, আপনাদের আরও তথ্য দিব। এই মুহূর্তে আমরা ঢাকা এআর ভার্সিটিতে উপস্থিত আছি। সাংবাদিকের একের পর এক তথ্য প্রকাশের সত্যি খবরটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, পেপার, পত্রিকায় সহ বিভিন্ন জায়গায়। কলিজার নাড়া দিয়ে ওঠে। কয়েকজন আতঙ্কে পড়ে গিয়েছে। বেশ কয়েকজন মিলে বুঝতে পারছে না কি হবে তাদের। ধীরে ধীরে মাঠ ফাঁকা হতে শুরু করেছে। কথা বলতে পারছে না রাশেদ ও রনি। চুপচাপ নিস্তব্ধ হয়ে মাঠে বসে আছে। মাঠটা ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে, শান্ত হতে শুরু করেছে। এখনও বসে আছে রাশেদ ও রনি। রাশেদ রনির গায়ে হাত দেওয়ার সাথে সাথে রনি চমকে ওঠে। আচমকা এমন হাওয়াতে দুজন চমকে যায়। রনি বলে ওঠে, একে বেঁচে আছে, এটা কিভাবে সম্ভব? এবার তার হাত থেকে বাঁচতে হলে হয়তো দেশ ছাড়তে হবে, নয়তো পৃথিবী ছাড়তে হবে। একে অনেক ভয়ঙ্কর ভাই। সে নিজের শত্রুকে ছেড়ে দিতে পারে, কিন্তু কোনো বিশ্বাসঘাতককে নয়। আমাদের রাস্তার কুত্তার থেকে ভয়ঙ্কর মৃত্যু দিয়ে মারবে, এটা কিভাবে সম্ভব? পুরো কলেজ মাঠ ফাঁকা হয়ে গিয়েছে। মাঠের মাঝখানে বসে আছে রাশেদ, রনি। দুজন ভাবতে থাকে, ভয় তাদের কলিজা আতঙ্ক লেগে গেছে। রাশেদ বলে ওঠে, এটা সবাইকে জানতে হবে যে একে এখনো মরেনি, আর সে আসছে প্রতিশোধ নিতে। আর আমরা যে তার সাথে বেইমানি করছি এটাও কেউ জানে না। আমার কেন জানি না মনে হচ্ছে মৃত্যু আমাদের আশেপাশে ঘুরছে, শুধু আমাদের তাকে খুঁজে নিতে হবে। কেন জানি না তার শরীরের ঘ্রাণ আমার নাকে আসে। হয়তো আমরা তাকে দেখতে পাচ্ছি না বা তার অস্তিত্ব আমরা বুঝতে পারছি না, কিন্তু সে আমাদের আশেপাশে উপস্থিত রয়েছে।
রনি, তুই পাগল হলি নাকি? এমন করে বলিস না। এমনি ভয়ে আছি, তার উপর তুই এমন কথা বলছিস। আরে ভাই, কলিজাটা তো এখন হাতে নিয়ে ঘুরতে হবে। এসব কিছু না করে দ্রুত ইমরান ভাইকে ফোন কর এবং যে ছেড়ে পালানোর ব্যবস্থা কর। ওরা নিজেদের মধ্যে কথোপকথন করতে থাকে। এদিকে এই খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে যায় আতঙ্কে। আপনারা ভাবছেন কি একে? একে হচ্ছে একজন মাফিয়া গ্যাংস্টার, যে দিন দুপুরে মানুষ খুন করে ফেলে দেয় রাস্তার মাঝে। তবে সবাইকে নয়, যেসব মানুষকে, যারা এই সমাজের কখনো সুবিচার পায় না, যাদের পাশে দাঁড়াতে ন্যায্য বিচার তাদের হাত তুলে দিতে একের পর এক গ্যাংস্টার হয়ে উঠেছে। তার ভয়ে কোর্টের ভেতর থাকা জাজ রায় দেওয়ার আগে তার কথা শুনে কলম নিয়ে প্রায় সঠিক ঘোষণা করে। যেখানে হাজার হাজার মানুষ ন্যায় বিচার থেকে বিতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়ে, সেখান থেকেই শুরু হয় এই একে তার আদালত। তার আদালতে সে নিজেই উকিল, নিজেই জজ, নিজেই রায়ের ঘোষণা দেয়। তার আদালতে অপরাধীদের জেল হয় না, শুধু হয় মৃত্যু, যা একবার দুনিয়া থেকে বিতাড়িত করে দেয়। ভয়ঙ্কর সেই মৃত্যু দিয়ে রাতের আধারে মেরে অন্ধকারে কোনো এক অপ্রকাশিত জায়গায় রেখে দিনের বেলায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। তার বিরুদ্ধে কথা বলতে কেউ পারে না। মন্ত্রী, এমপি, ওসি, ডিসি, কমিশনার সবার কলিজা ভয়ে কেঁপে ওঠে। একবার তার দলের কয়েকজন ছেলেকে জেলের ভেতর ঢুকিয়েছিল থানা, পুরো জ্বালিয়ে দিয়েছিল সেই ভয়ে। আর তার দলের ওপর কেউ কথা বলতে পারে না। অসংখ্য মানুষ হত্যা করেছে, কেউ কোনো কিছু করতে পারেনি। আর তার বিরুদ্ধে যে কথা বলেছে, পরের দিন সূর্যটা তার জন্য বিষাক্ত হয়ে উঠেছে। তার ডেড বডিটাও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ করে দিয়েছিল এই আতঙ্ক মাফিয়া কিং। তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। সে যেখানে যায় ঝড়ের বেগে যায় আর সব লণ্ঠভণ্ড করে দিয়ে দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তার ভয়ে বড় বড় অপরাধীগুলো অপরাধ করতে ভুলে যায় দেশে কোনো হাঙ্গামা করতে। একে নামটা শুনলে সবাই জায়গায় প্যান নষ্ট করে ফেলতো। মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতে পারতো, কোনো অপরাধ হতো না। কিন্তু কিছু বিশ্বাসঘাতক বেঈমানের জন্য নিজের আপনজনের কাছেই মরতে হয় তাকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রিয় আপনজনের হাতে বিশ্বাসঘাতকতায় নিজেদের জায়গা বোঝাতে আবারও মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে সেই আতঙ্ক। গল্পের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। অতীত ঘুরিয়ে আনবো, গল্পের সাথেই থাকুন। রনি ও রাশেদ ভাবতে থাকে। মাঠের এক কোণে দাঁড়িয়ে কোনো এক ব্যক্তির কাছে হেলান দিয়ে এই দৃশ্য দেখতে থাকে। ছোটের কোণে মুচকি হাসি, সেখানে লেগে আছে অদ্ভুত এক মায়া, প্রতিশোধের নেশা। বর্ষিটা থমকে আছে। এখন একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে ছেলেটা মনে সেখানে চুপচাপ দাঁড়িয়ে মাঠের সেই দুইজন ব্যক্তির দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কারো কণ্ঠস্বর তার কানে ভেসে আসে। সেদিকে তাকাতেই চমকে যায়। অপর পাশের ব্যক্তিটা বলে ওঠে, এই ছেলে কে তুমি? আর এভাবে পাগলের মতো হাসছো কেন? কোথা থেকে এসেছো? কি তোমার পরিচয়? কি নাম তোমার? হঠাৎ করে ছেলেটা এতগুলো কথা শুনে বেশ খানিকটা ঘাবড়ে যায়। ছেলেটা হয়তো হতমতো খেয়ে যায়, বুঝতে পারে না কি বলবে। সে কারণে তার সামনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, প্রায় 6 থেকে 7 জন। তাদের মধ্যে কয়েকজন আবার ছেলেদের মতোও দেখাচ্ছে। মেয়েটা বলে ওঠে, কিরে, তোকে কি জিজ্ঞাসা করলাম কোথায় তোর বাড়ি আর এই ভার্সিটিতে তুই কি করিস? তোকে এই ভার্সিটিতে কে ঢুকতে দিয়েছে? কোথা থেকে এসেছিস? তোর পরিচয় কি? নাকি কথা বলতে পারিস না? ছেলেটা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। ছেলেটা আচমকা ভয়ে বলে ওঠে, না মানে ভাই ওই আর কি বলেন। ছেলেটার মুখে এরকম কথা শোনায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আরও ভীষণ পরিমাণে রেগে যায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা দৌড়ে গিয়ে ছেলেটার শার্টের কলার চেপে ধরে বলে ওঠে, এই ছেলে, তুই কাকে কি বলছিস? জানিস আমি কে? আর তুই ভাইয়া কে বলছিস? তোর তো সাহস কম না? মেরে তোর দাঁত ভেঙে দেব। খাওয়ার জন্য দাঁত পাবি না, বলার জন্য মুখ পাবি না, আর হাঁটার জন্য পা পাবি না, ধরার জন্য হাত পাবি না। নামটা মনে রাখবি, আমার নাম কেয়া। মেয়েটার মুখে এরকম কথা শুনে থতমত খেয়ে হাবলা কাবলার মতো তাকিয়ে আছে সেদিকে। কথা না গিলতে পারছে আর না দিতে পারছে। গলার মাঝ বরাবর গিয়ে কেটে গেছে মেয়েটার কথাটা। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বুঝতে পেরেছে এরা ছেলে না। ছেলে বলার কারণ হচ্ছে তাদের পরনে যে পোশাক, তাতে বোঝা যায় না তারা ছেলে নাকি মেয়ে। পরনে সাধারণ রঙের একটি টি শার্টের ভেতর হালকা কিছু পরা, স্পষ্ট বোঝা না গেলেও ঝাপসা ঝাপসা বোঝা যায়। পরনে কালো প্যান্ট ইন করে পরা আছে, চুলগুলো স্টাইলিশ করে খোপা করা, চোখে রঙিন মোটা ফ্রেমের চশমা, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে হকি স্টিক, পায়ে দামে জুতা। দেখতে অসম্ভব সুন্দর, ভালো বডি ফিগার, দেখতে বেশ ভালোই। মনে হচ্ছে সুন্দরী, ভীষণ মায়াবতী, রূপবতী, গুণবতী, অপ্সরা। কাজল কালো চোখে ডাগর ডাগর, কোমর পর্যন্ত কালো চুলগুলো হরিণের মতো টানা টানা, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, হালকা লিপস্টিক ভীষণ মায়াবী, রূপবান করে তুলেছে। মেয়েটার দিকে যে কেউ তাকালে তার মায়ায় পড়ে যাবে। মেয়েটা দেখতে যতটা না মায়াবী, তার থেকেও ভীষণ রাগী। মেয়েটা রাগী কণ্ঠে বলে ওঠে, এই রিয়া, তুই ওকে ছেড়ে দে। কিয়া নামের মেয়েটার কথা মতো ছেলেটাকে ছেড়ে দেওয়া হয়। তাদের
হাত থেকে ছাড়া পেয়ে রাহুল নামের ছেলেটা সামনের দিকে তাকায়। সামনের দিকে তাকাতেই তার কলিজার মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায়, যেমন সমুদ্রের উথাল পাথাল, দক্ষিণের বাতাসে সমুদ্রের পানি উথাল পাতাল শুরু করেছে। ঠিক তেমনই রাহুল নামের ছেলেটার কোনো এক মানুষকে দেখে তার নিকটতম সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার কলিজার মধ্যে ভয়ের এক বিষণ্ণতায় ছেড়ে যায়। চোখে মুখে আতঙ্কের প্রতিশ্রমী ভেসে ওঠে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অবাক চোখে। রাহুল নামের ছেলেটা ভয়ে এক মুহূর্তে সেখানে দেরি না করে পালিয়ে যায় আতঙ্ক চোখে। সবাই তার চলে যাবার দিকে তাকিয়ে আছে হা করে। কেয়া নামের মেয়েটা আবার বলে ওঠে, এখন তোর কি হবে চান্দু? তুই জানিস তুই কি ভুল করেছিস? তুই সবচেয়ে বড় অন্যায় করেছিস আমাকে ভাইয়া বলে। এখন তোর শাস্তি হচ্ছে একটাই, তোকে এই মেয়েকে কিস করতে হবে। এই শুনে ছেলেটার পা দুটো কাঁপাকাঁপি শুরু করছে। এটা দেখে সবাই হাসতে শুরু করেছে। রিয়া নামের মেয়েটা বলে ওঠে, হ্যাঁ আমি প্রস্তুত আছি। ওই ঠোঁটের ছোঁয়া পেলে আমার সারা বডিতে এক কারেন্টের ঝটকা বয়ে যাবে। এই কথাটা শুনে আবার সকলে হেসে ওঠে। ছেলেটা লজ্জায় পড়ে যায়। ছেলেটা বলে ওঠে, ছি আপু, এসব বইলেন না, আমার লজ্জা করছে। চুপ বেটা, তোর লজ্জা করছে না? যখন আমাদের ভাইয়া বলেছিলি তখন তোর লজ্জা করেনি গাইয়া কোথাকার? এখন তোর একটাই শাস্তি, তুই রিয়াকে কিস করবি। রিয়া নামের মেয়েটা এটা শুনে সামনে কয়েক পা এগিয়ে আসে। ছেলেটা কয়েক পা ভয়ে পিছিয়ে যায়। সবাই এটা দেখে হাসতে থাকে। ছেলেটা বলে ওঠে, আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো এই কলেজে নতুন, আমি আসলে আপনাদেরকে চিনতে পারিনি, তবে এখন থেকে আপনাদেরকে আমি আপু বলে ডাকবো। তা তো তুই এখন থেকে ডাকবি, কিন্তু যে অন্যায় করেছিস এই অন্যায় তো তোকে শাস্তি পেতে হবে চান্দু। এখন কোনো কথা ছাড়াই তোকে ওকে কিস করতে হবে। সেটা কি করবে বুঝতে পারে না। অন্যদিকে ভার্সিটির প্রায় ছুটির সময় হয়ে গিয়েছে, কারণ ভার্সিটি আজকে বন্ধ করে দেওয়া হবে তাড়াতাড়ি। এরকম একটা ঘটনার পর শহরের পরিস্থিতি এবং ভার্সিটির পরিস্থিতি খুবই অস্বাভাবিক হয়ে গিয়েছে। সবার মনে আতঙ্ক। একে মাফিয়া গ্যাংস্টার নামটা শোনার পর থেকে সাথে সাথেই কেমন শহরটা নিস্তব্ধ হয়ে গিয়েছে। রাশেদ রনি ভার্সিটি আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে অধেনা কোনো গন্তব্যের উদ্দেশ্যে। এখন দুপুর 12টা বাজে। ছেলেটা এদিক ওদিক তাকাতে থাকে দেখে রাশেদ আর রনি ভার্সিটির গেট থেকে বের হচ্ছে। ছেলেটা এদিক ওদিক চোরের মতো তাকাতে দেখে কেয়া ধমক দিয়ে বলে ওঠে, কিরে বেটা হাবলাকান্ত, তোকে কি বললাম? করবি নাকি তোর প্যান্ট খুলে ন্যাংটা করে তোকে ভার্সিটি দাঁড় করিয়ে রাখবো এই গেটের সামনে? কি চাস, তোর শরীরের কাপড় খুলে তোকে ন্যাংটা করে রাখি? না আপু, করছি। কথাটা বলে ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থেকে ছেলেটি মেয়েটি দাঁড়িয়েছিল। সামনে গিয়ে রিয়া নামের মেয়েটি ঠোঁটে যখন ঠোঁট রাখতে যাবে তখনই হঠাৎ করে আচমকা ছেলেটা কেয়ার মাথা ধরে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয় কেয়ার ঠোঁটের মাঝে। মাথার চুলগুলো খামচে ধরে পাগলের মতো অত্যাচার করতে থাকে 2 মিনিট ধরে। কেয়া ছেলেটাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে কিন্তু পারছে না। সবাই হতবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে কেউ বুঝতে পারে না। ঠোঁট দুটো বেশ গভীরভাবে কামড়ে একের পর এক চুম্বন করতে থাকে। নিঃশ্বাস নিতে এবার বেশ কষ্ট হচ্ছে কেয়ার পারছে না, যে সামলাতে দম বন্ধ হয়ে আসতে শুরু করেছে। এমন সময় ছেলেটা ছেড়ে দেয় গালের মাঝে চুমো খেয়ে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে গেটের দিকে। কেয়া ছাড়া পেয়ে মন খুলে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে থাকে। মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে অনেক কষ্টে। রেগে সারা শরীর ফেটে যাচ্ছে। ডান হাতের বড় আঙুল দিয়ে নিজের ঠোঁট মুছে রাগে কণ্ঠে বলে ওঠে, ছি ছি বদমাস, লাল বান্দর, কালা কুমির, নীল টিকটিকি, তোর বউ কপালে জুটবে না। তুই আমাকে কিস করেছিস তোর বউয়ের সাথে রোম্যান্স করার জন্য। তুই তোর যন্ত্র খুঁজে পাবি না। একবার তুই শুধু আমার সামনে আসিস, তোর যন্ত্র আমি ভেঙে দিব। তুই জানিস না তুই কাকে কিস করেছিস। এর জন্য তোকে মূল্য চুকাতে হবে। বদমাস বাদর, ছি, আমার স্বাদের ঠোঁটটা নোংরা করে দিল। গালির ইচ্ছা টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছছে। এটা দেখে রিয়া বলে ওঠে, বাবা বাবা, ছেলেটা সাহস আছে বলতে হবে। কেয়া, ভার্সিটিতে আজ পর্যন্ত কোনো ছেলে তোর কাছে আসার সাহস পায়নি, আর এই ছেলে নতুন আসতেই তোর ঠোঁটে হামলা করেছে। এরপর না জানি আর কোথায় কোথায় চান্স নিতে থাকে। চুপ শাকচুন্নি পেতনি, শেওড়া গাছের পেতনি, ওকে আমি দেখে নিব, শালা খচ্চর কোথাকার। কেয়া, তুই যাই বলে ছেলেটা কিন্তু জোস আছে। পাকা 2 মিনিট তোর সাথে যা করলো আমরা দূর থেকে দেখে তো হাঁপিয়ে গেছি। এই ছেলে যার কপালে যাবে তার তো অবস্থা নাজেহাল হবে। তুই এবার চুপ করবি? সারা শরীর আগে ফেটে যাচ্ছে, যেন এখনই তাকে সামনে পেলে পানি দিয়ে চুবিয়ে মারতো। অন্যদিক দিয়ে ছেলেটা গেট দিয়ে বের হয়ে যায়। রাস্তায় যেতে যেতে ছেলেটা কল করে কোনো এক নাম্বারে আর বলে ওঠে, সিদ্দিক, সবেমাত্র ভার্সিটি থেকে তারা দুজন বের হয়েছে, কোথায় যাই ফলো করো। বলেই ফোনটা কেটে দেয়। সেই ছেলেটা এরপর মাথা নিচু করে রাস্তার এক সাইড ধরে নিজের বাসায় রওনা দেয়। মানুষজন ছেলেটার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে কোনো অজ্ঞাত ব্যক্তি রনি আর রাশিদকে ফলো করতে থাকে। হঠাৎ করে রাস্তার মাঝে কালো একটা গাড়ি করে তাদের উঠিয়ে নেয়।
কথাই যেন হারিয়ে যায় মুহূর্তের মধ্যে। সেই অগাত্য ব্যক্তিটা সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে, পায়ে হেঁটে যাচ্ছিল ছেলেটা তার নিজ গন্তব্যে। এমন সময় রাস্তার পাশে তার চোখ যায় বেশ কয়েকটা ঝামেলা শুরু হয়েছে। কয়েকজন সন্ত্রাসী মিলে চাঁদা তুলছে, কিন্তু এত মানুষ থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। সেই সময় সেই ব্যবসায়ী বলে ওঠে, আমি আর আপনাদের চাঁদা দিতে পারবো না। আমি এখন আমার টাকা দিয়ে ব্যবসা করছি, কারো বাপের জায়গায় করি না। আপনারা অনেক চাঁদা তুলে নিয়েছেন, আমি আর এখন চাঁদা দিতে পারবো না। তুই চাঁদা দিবি না, তোর বাপ সহ চাঁদা দেবে। তুই জানিস না আমরা কার লোক? তোকে রাতের মধ্যে শেষ করে দেব। আর তোকে দিন দুপুরে মেরে ফেললেও তোর কোনো বাপের বেটার বুকের পাঠা নেই যে আমাদের সামনে পাঙ্গা নিতে আসবে। আর তুই যদি প্রশাসনের কথা বলিস, তাহলে আমাদের এখন গ্রেফতার করবে, রাতের বেলা ছেড়ে দেবে। কারণ প্রশাসনকে আমরা সামনের এবং পিছনের পকেটে নিয়ে ঘুরি, বুঝলি? তাই চাঁদা দিয়ে কথা কম বল। দূর থেকে এই ঘটনা দেখছিল সেই ছেলেটি। অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। ব্যবসায়ী আবার বলে ওঠে, আরে বেটা চুপ, 2 টাকার মাস্তান হয়ে এত পাওয়ার দেখাস না। যদি তোরা সত্যিকারের পুরুষ হয়ে থাকিস, তাহলে নিজেরা খেটে পরিশ্রম করে টাকা উপার্জন কর, কাপুরুষের পরিচয় দিস না। তোর এত বড় কথা, তোর মুখ আজকে ভেঙে দেব, তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলে সবাই এলোপাত্রি ছেলেটাকে পেটাতে থাকে, মারতে থাকে সেই ব্যবসায়ী ছেলেটাকে। কেউ এগিয়ে আসতে পারে না, সবার হাতে দামি দামি অস্ত্র। দিন দুপুরের প্রকাশ্যে ছেলেটাকে রক্তাক্ত করতে থাকে। ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সবাই দূর থেকে ভয়ে তামাশা দেখছে, কিন্তু ছেলেটার কাছে এসে কেউ সহযোগিতা করছে না। সবাই ভিডিও করছে, কিন্তু এগিয়ে আসে না। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। এমন সময় কোত্থেকে যেন স্নাইপারের বুলেট জায়গাটা পুরো নিস্তব্ধ হয়ে ওঠে। মানুষজন ভয়ে সেখানে দৌড়াদৌড়ি শুরু করে, ছোটাছুটি শুরু করে। আতঙ্কে পুরো জায়গাটা মুখরিত হয়ে ওঠে। 6 জনের কপাল বরাবর হঠাৎ করে স্নাইপারের বুলেট ক্ষত বিক্ষত হয়ে যায়। তাদের কপাল ভেদ করে একটা চিহ্ন বসা যায়। ছেলেগুলোর সাথে সাথে সেখানে স্পট ডেড। নিথর দেহগুলো রাস্তার মাঝে পড়ে যায়। মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। চতুর্পাশ দিয়ে সবাই ঘিরে রেখেছে। হঠাৎ করে কোথা থেকে বুলেট এসে তাদের নিথর করে ফেলে দেয় বুঝতে পারছে না। ভয়ে আতঙ্কে সবাই আছে। পুরো রাস্তা আর জায়গাটা থমথমে পরিবেশে নিস্তব্ধতায় ছেয়ে যায়। শুরু হয়ে যায় মানুষের মধ্যে এক আতঙ্কের দিন। দুপুরে প্রকাশ্যে এমন ঘটনা সবার মনে আতঙ্ক ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন সেখানে চলে আসে, সেনাবাহিনী এবং পুলিশ তদন্ত করার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করে। যা যা দেখেছে সবাই সেটা বলতে থাকে। এক পর্যায়ে সেই লাশগুলো ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। এমন সময় সেখানে সাংবাদিক এসে বলে ওঠে, দুপুর 1টা বাজতে চলেছে। হাইওয়ে রাস্তার কাছে বিশাল জনসমুদ্রে ভিড়ে প্রকাশে চাঁদা তুলতে এসেছিল বেশ কিছু মানুষ। ব্যবসায় না করে দেওয়াতে তাকে রক্তাক্ত করা হয়। এমন সময় কোথা থেকে যেন হাজারো মানুষের ভিড়ে স্নাইপার থেকে গুলি করে হত্যা করা হয় সে ব্যক্তিগুলোকে। তবে বিশেষ করে একটি চিহ্ন পাওয়া গেছে, যেটা থেকে প্রমাণ হয়ে যায় যে আতঙ্ক ফিরে এসেছে নতুন করে এই শহরের রাজত্ব করতে। ধরবে, কাটবে আর লাশ ফেলবে। যার মুখে লেগেছিল এই কথাগুলো মাধুর্যতার সাথে। ছেলেগুলোর কপালে বুলেট যখন ভেদ করে মাথা দিয়ে পেছন দিয়ে বের হয়ে যায়, তখন কপালে একটা চিহ্ন সৃষ্টি হয়েছিল, যেখানে লেখা ছিল একে মাফিয়া কিং। যার নামটা শুনে ছোট থেকে বড় পর্যন্ত সবার মনে শুধু আতঙ্ক চলে আসে। প্রশাসন পর্যন্ত ভয়ে কিছু করতে পারে না। যেখান থেকে প্রশাসন হাত তুলে নেয়, সেখানে হাত রেখে সফলতার সাথে বিজয় এনে দেয় এই মাফিয়া কিং। পেপার পত্রিকায় শুধু এই মাফিয়া কিংয়ের নাম নেওয়া হচ্ছে। কি করে ফিরে আসতে পারে এতদিন পর, যাকে সবাই মেরে ফেলেছিল পরিকল্পনা করে, তার সাথে বিশ্বাসঘাতকতা করে? তবে কি প্রতিশোধ নিতে ফিরে এসেছে নতুন করে এই শহরে রাজত্ব করতে? তবে কি এখন এই শহরে নতুন করে আতঙ্ক শুরু হতে চলেছে? সবটাই জানতে পারবেন বিস্তারিত তথ্যে। সাংবাদিকগুলো তথ্য প্রকাশ করতে থাকে মিডিয়ার মাধ্যমে। বিভিন্ন টেলিভিশন পত্রিকা শহরে মাত্র তার নামটা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে তার নাম শোনার সাথে সাথে আতঙ্ক এবং অপরাধ ধমকের জন্য বিভিন্ন জায়গায় দিন দুপুরে খুন করা শুরু হয়ে গিয়েছে। প্রশাসন কিছুই করতে পারছে না, কেননা তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। যে দেখেছে সে হয়তো সারা জীবনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করেছে, হয়তো জীবিত অবস্থায় মৃত্যু হয়ে আছে। শহরে আতঙ্ক চলছে। দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশও বেশ নজরদারি করছে। এখন থেকে আরও পুলিশ নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পুরো শহরে মানুষ ভয়ে আছে। বিকাল হতে শুরু করেছে। মানুষজন ধীরে ধীরে হাটবাজারের পরিস্থিতি কমাতে শুরু করেছে। এখন থেকে তেমন বাইরে আড্ডা দিবে না বলে মানুষজন দ্রুত ঘরে ফিরে যাচ্ছে। সন্ধ্যা হতে শুরু করেছে। চারিদিকে যেন আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে।
কেমন যেন একটু থমথমে পরিবেশ। বিকাল হয়েছে, তেমন মানুষ নেই। বাইকে করে একটা ছেলে ভার্সিটির দিকে যাচ্ছে। পেছনে কোনো এক ব্যক্তি সামনে থাকা ব্যক্তিটাকে ফলো করছে। অধীর আগ্রহে ভার্সিটির দিকে একটি বাইক ছুটছে, এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে বাইকটা ভার্সিটির গেটের সামনে রেখে একটা হোস্টেলের ভেতর প্রবেশ করে। অন্যদিকে সেই মানুষটি বাইকটা স্ট্যান্ড করে সেই হোস্টেলের ভেতর প্রবেশ করতেই শুনতে পায়, আমি তোকে চাই আজকে আমার সাথে তোকে সঙ্গ দিতে হবে আমার কাছে। আমি আর পারবো না, আমি ভীষণ ক্লান্ত। তোকে আমার সাথে সংজ্ঞা দিতে হবে, নয়তো তোকে জানে মেরে ফেলবো। তোদের মতো নোংরা ছেলেদের সঙ্গ আমি আর কখনোই দিব না। আমাকে তুই শুধু ব্যবহার করেছিস। তাতে কি, তুইও তো সুখ পেয়েছিস, ফ্রিতে ভার্সিটিতে পড়তে পারছিস, খেতে পারছিস, থাকতে পারছিস, তাহলে তোর কিসের অভাব? শুধুমাত্র তোদের কথায় আমি মিন্টু ভাইয়ের মতো একজন ভালো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। উনি যখন বেঁচে ছিলেন তখন শহরের কোনো অন্যায় হতো না, ভার্সিটির সবাই সুরক্ষিত ছিল। কিন্তু তোদের কথা মতো কাজ করে আমি অনেক পাপ করে ফেলেছি। তবে তোরা আর বাঁচতে পারবি না, সে তো ফিরে এসেছে। মরতে তোদের এখন হবে, প্রতিশোধ সে নিবে, হিংস্রভাবে তোদের হত্যা করবে। মেয়েটার কথা শেষ হবার আগেই হঠাৎ করে ফাইজার নামের ছেলেটা গলা চেপে ধরে নোভা নামের মেয়েটার আর বলে ওঠে, তোরা আমাকে মেরে ফেললেও যেটা সত্যি সেটাই হবে, সে ফিরে এসেছে। এখন তোদের সবাইকে নৃশংসভাবে মেরে ফেলবে, তোরা চাইলেও আর বাঁচতে পারবি না। এই কথা শুনে ফাইজার নামের ছেলেটা তার মুখের চোয়াল বরাবর চেপে ধরে বলে ওঠে, টেলিভিশন আর পত্রিকায় বলা হয়েছে যে ফিরে এসেছো, কিন্তু তাকে এখন কেউ দেখতে পায়নি। আর তাকে আমরা নিজের হাতে মেরেছি, সে কী করে ফিরে আসতে পারে? তোর কি হবে এটা বল। তোকে তো এতদিন শুধু আমি ভোগ করতাম, কিন্তু এখন আমার পুরো দল তোকে ভোগ করবে। রাতে রেডি থাকিস। কথাটা বলতে ফাইজার নামের ছেলেটা সেখান থেকে বেরিয়ে যায়। অজানা গন্তব্যের উদ্দেশ্যে অন্ধকার হতে শুরু করেছে, সন্ধ্যা হয়ে এসেছে। আকাশটা মেঘাচ্ছন্ন সাদা কালো মেঘে ঢেকে গিয়েছে। ছোটাছুটি শুরু করেছে, আকাশে নেই কোনো চাঁদ, তাদের সাথে নেই কোনো তারা। পুরো আকাশটা অন্ধকার কালো মেঘে ঢাকা। সময় তার নিজ গন্তব্যে প্রহর গুনছে। সময় কারোর জন্য থেমে থাকে না। এই এক চলমান ট্রেন, যার কোনো শেষ নেই। সময় মানুষকে তার মূল্য বুঝিয়ে দেয়, সময় মানুষকে চিনিয়ে দেয় কে আপন কে পর। বাজার রাস্তাঘাট পুরোপুরি নিস্তব্ধ, ফাঁকা হতে শুরু করেছে। মানুষজন ভিড় কমাতে শুরু করেছে। চলাচল ও যানবাহন কোলাহল নিস্তব্ধতায় পরিপূর্ণ হতে শুরু করেছে। আজকে তেমন কোনো যানবাহনের কোলাহল নেই। পরিবেশটা নিস্তব্ধ হতে শুরু করেছে। ধীরে ধীরে শহরটা সবসময় যানবাহন আর মানুষের কোলাহল মুখরিত থাকতো, সেই শহরটা একজন আতঙ্কের নাম শুনে শান্ত হতে শুরু করেছে। খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুধু একটাই খবর প্রকাশিত হচ্ছে। বিভিন্ন ইউটিউবার, সাংবাদিক এই খবর প্রচার করে মিলিয়ন মিলিয়ন ডলার নিজের পকেটে পর্যন্ত নিয়ে আসছে। বদ্ধ একটা অফিস রুমে ওখানে বেশ কিছু মানুষ উপস্থিত রয়েছে, যাদের সামনে রাখা আছে পানির বোতল এবং বেশ কিছু অ্যালকোহল। সবার মুখে বিষণ্ণতার ছাপ, চোখে মুখে ভয় এবং আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে। কেমন যেন বুকের ভেতর সমুদ্রের ন্যায় উথাল পাতাল ঢেউয়ের উথাল শুরু হয়েছে। উপস্থিত থাকা রনি নামের ছেলেটা বলে ওঠে, ইমরান ভাই, আপনার কথা শুনে তো এখন আমাদের জীবন নিয়ে টানাটানি পড়েছে। ঝুঁকিতে আমাদের জীবন পড়ে আছে। নাইটকে খুব নৃশংসভাবে হত্যা করেছে, আর এটা একমাত্র একেই পারে এভাবে নৃশংসভাবে কাউকে মারতে। সে শত্রুদেরকে ছেড়ে দেয়, কিন্তু কোনো বিশ্বাসঘাতককে নয়। সেখানে আমরা তার নিজের লোক হয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। ভয়ে কেউ কোনো কথা বলে না, সবাই চুপসে গেছে। রনি নামের ছেলেটার মুখে এই কথা শুনে রাশেদ ও লিওন কয়েক ঢোক পানি খায়। রাশেদ নামের ছেলেটা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কথোপকথন চলছে তাদের মাঝে। অন্যদিকে প্রায় অন্ধকার আরও গভীর হতে শুরু করেছে। পরিবেশ নিস্তব্ধতায় ছেড়ে যেতে শুরু করেছে। চারপাশটা যখন নিস্তব্ধতায় পরিপূর্ণ, তখন শুধুমাত্র হাইওয়ের রাস্তা জনশূন্যহীন, কোনো মানুষ নেই। গাড়ির চলাচল, যানবাহন একদম কমে গেছে। চারিদিকে শুধু উই পোকা, তালাপোকা, জোনাকি প্রকার জিরো বাল্বের বাতি আর ল্যাম্পপোস্টের আলোয় বিভিন্ন জায়গা থেকে ভেসে আসছে পশু পাখির ডাকাডাকি। পরিবেশটা এত ফটফটে আলোয় যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে অজানা ভয়ে, আর আতঙ্ক যেন কোনো একজনকে তাড়া করে বেড়াচ্ছে। বন্ধ ঘরের ভেতর তাদের কথোপকথনের মাঝে ইমরান নামের ছেলেটা বলে ওঠে, তোরা আমাকে একটু বুঝতে দে, আমি নিজেও বুঝতে পারছি না এটা কী করে সম্ভব। একজন মৃত মানুষ কী করে ফিরে আসতে পারে? তবে আমি এটুকু বলতে পারি, যদি সে সত্যি ফিরে আসে, তাহলে আমি সহ তোরা কেউ বেঁচে থাকতে পারবি না। যে প্রান্তে যায় না কেন, মৃত্যু আমাদের ঠিকই খুঁজে বের করবে। বন্ধ রুমের ভেতর তাদের কথোপকথনের মাঝখানে ইমরান নামের ব্যক্তি বলে ওঠে। ইমরান নামের ছেলেটা মুখের এরকম কথা শুনে সকলে প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা, কারণ সবাই জানে একে কতটা হিংস্র আর ভয়ঙ্কর এবং আতঙ্ক
যে কোনো দিন দিয়ে ঝড়ের বেগ আসবে কেউ বুঝে উঠতে পারবে না। কেউ বুঝে ওঠার আগেই তাদের ডেড বডি রাস্তার উপর গড়াগড়ি খাবে ধুলোবালির সাথে, কারণ তারা সকলে জানে নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে দেখেছে কত মানুষকে নৃশংসভাবে পরপরে পাঠিয়েছে এই মাফিয়া কিং একে। ইমরান নামে ছেলেটা আবার বলে ওঠে, যেখানে আমরা মেরে তাকে রাস্তার উপর ফেলে রেখেছিলাম সেখান থেকে সে কী করে বেঁচে আসতে পারে? আবার এমনটা নয় তো কেউ আমাদের ভয় দেখাচ্ছে? তার বিশ্বস্ত কোনো সঙ্গে হয়তো মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে একে মাফিয়া কিংকে মারার জন্য। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, মৃত মানুষ কী করে ফিরে আসতে পারে? আমার তো মনে হয় এসব কেউ ভয় দেখানোর জন্য শহরে আতঙ্ক ছড়ানোর জন্য করছে। সত্যি কেউ যদি আবার প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছে, মুহূর্তের মধ্যেই আবার অন্য চিন্তা আসে, যেন মৃত্যু তাদেরকে এখন থেকেই গ্রাস করতে শুরু করেছে। দাঁড়িয়ে থাকা নিলয় এবং লিওন বলে ওঠে, আমার তো সেটা মনে হয় না, কেননা আমি মিন্টু ভাইকে খুব কাছ থেকে জানি। সে যেভাবে খুন করে, অপরাধীদের শাস্তি দেয়, সেটা আমাদের পক্ষে কারো কপি করা সম্ভব নয়। আমি একটা বিষয় নিশ্চিত যে সে বেঁচে আছে, এখনও মরেনি। নিলয় নামের ছেলেটা বলা কথাতে যেন আবার কলিজার ভিতর শিউ করে ওঠে, বারবার আঘাত করে। নিলয়ের মুখে এরকম কথা শুনে লিওন নামের ছেলেটা কান্না করে বলে ওঠে, আমি বাঁচতে চাই, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আর সে এত ভয়ঙ্কর মৃত্যু দেয় যে এখনো সেই মানুষগুলো আত্মনাথ আর চিৎকার আমার চোখের সামনে ভেসে ওঠে। এখানে আমার আত্মস্বার্থের জন্য তার সাথে বেইমানি করেছি। আমি এ দেশে থাকবো না, নিজের জীবন বাঁচতে পাবেন না। কথায় আছে না, চাচা আপন জীবন বাঁচা। লিওন নামের ছেলেটার এই কথা শুনে সবার কলিজা যেন আরও আতঙ্ক গেঁথে যায়। হঠাৎ করে ইমরান নামের ছেলেটি লক্ষ্য করে কেউ একজন তাদের দলে কম আছে, কিন্তু মাথায় মস্তিষ্কে এই মুহূর্তে কাজ করছে না এবং ভয়ে গলা দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। তারপরে তিনি বলে ওঠে, তোরা তো ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। আমি দেখছি লোকজন খবর নিচ্ছে। কে এই ব্যক্তি? সে নিজে নাকি তার বহুরূপে কী এসব করছে শহরে আতঙ্ক ছড়ানোর জন্য? তোরা কিছুদিন সাবধানে থাক। আমার কেন জানি না মনে হচ্ছে আজকে কেউ একজন আমাদের এখানে মিসিং আছে। এই কথা শুনে তো সকলের ধ্যান সেদিকে যায়, কারণ দুইটা চেয়ার ফাঁকা। সবাই আতঙ্কে পড়ে যায়। তাদের মধ্যে থেকে নিলয় নামের ছেলেটা বলে ওঠে, আরে আমি তো ভুলে গেছিলাম, ফাইজার কথাই সে আসেনি, এনাহিদকে তো মেরে ফেলেছে। এই কথা শুনে লিওন নামের ছেলেটা দ্রুত কল করে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। অন্যদিকে ল্যাম্পপোস্টের আলোয় চারপাশটা আলোকিত, কিন্তু চতুর্পাশে বিভিন্ন জীবজন্তু আর জানোয়ারের ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসে। ল্যাম্পপোস্টের আলোয় বেঁধে রাখেছে একজন মানুষকে, যার পরনে কোনো কিছুই নেই। পুরো শরীরটা লাল রক্তে রঙিন, পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত রক্তে ভেসে গেছে পুরো শরীরটা। দেখে বোঝা যাচ্ছে ছেলেটার অনেক মার খেয়ে মেরেছে, যার পুরো শরীর ক্ষত বিক্ষত সৃষ্টি করেছে। হঠাৎ করে কেউ একজন গুটি গুটি পায়ে ছেলেটার সামনে এসে দাঁড়ায়। পরনে কালো পোশাক, কালো প্যান্ট, কালো জ্যাকেট, মাথায় কালো টুপি, চোখে কালো চশমা, ঠোঁটে সিগারেট, ডান হাতে বন্দুক, বাম হাতে অস্ত্র। সিগারেটের ধোঁয়াগুলো টেনে ছেলেটার দিকে উড়িয়ে দেয় আর প্রশান্তিময়া হাসি দিয়ে বলে ওঠে, হা 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 হা। অনেক দিন পর মুক্ত আকাশের নিচে খোলা জমিনের উপরে দাঁড়িয়ে কোনো রক্তের নেশায় আমি রঙিন হয়ে মাতাল হয়েছি। হা 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 হা। প্রতিশোধের নেশা আর খুন করার পেশা আমাকে হিংস্র হায়না করে তুলেছে। প্রতিশোধ খুবই তীব্র আর যন্ত্রণাদায়ক হয়ে থাকে। সবার ক্ষেত্রে নয়, তবে শুধু তাদের ক্ষেত্রে যারা বিশ্বাসঘাতকতা করে। হা হা হা। এই কথা বলে নিজের মধ্যে হাসাহাসি করতে থাকে। হঠাৎ করে সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ির ভেতর থেকে একজন বের হয়। একটা লাশ, লাশটার মুখে কালো কাপড় দিয়ে ঢাকা। মুখের ওপর থেকে হালকা বাতাস, কাপড় সরে যাওয়ার সাথে সাথে মুখটা ভেসে ওঠে। ছেলেটার মুখে গরম পানি ছেটা দেওয়া হয়। সাথে সাথে ছেলেটা মিটমিট করে চোখ খোলার সাথে সাথে সামনে তাকাতেই তার বুক থুকপুক করতে শুরু করে। আতঙ্কে ছেলেটা কান্না করে ফেলেছে। ভয়ে আর আতঙ্কে ছেলেটার এক গোলক ধাঁধার ভেতর ফেলে দিয়েছে। চাইলেও সে অন্ধকার কেটে আলোর পথে আসতে পারবে না, কেননা সে বুঝে গেছে মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, শুধু জানটা কবজ করা বাকি। তবে প্রায় মৃত্যুর দরজার সামনে পৌঁছে গেছে, শুধু জীবনটা যে জায়গায় থেকেই উড়াল দেওয়া বাকি। ছেলেটার চোখে পানি, মুখে বিষণ্ণতার ছাপ, কথা বলতেও কষ্ট হচ্ছে। শুধু হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা সরে যাওয়ার সাথে সাথে ছেলেটা আবারও চমকে যায়, আতঙ্কে পড়ে যায় আর হালকা করে ভেসে আসে। ভাই তুমি বেঁচে আসো আর তুমি মেরে ফেলছো নোভাকে, আমাকেও যেতে দাও। ছেলেটা কান্না করতে থাকে। ছেলেটার সারা শরীর শক্তে। ছেলেটার মুখে এমন কথা শুনে আবারও হেসে ওঠে। পরিবেশটা ভীষণ নিস্তব্ধ। আশপাশে কোনো মানুষ নেই। রাস্তার দুপাশে জঙ্গল, হাইওয়ের রাস্তা। আগন্তুকটা হেসে ওঠে, যার হাসিতে যেন পরিবেশটা দমকা হাওয়ার মতো বাড়িয়ে দেয়। শীতল প্রবাহিত বাতাস যেন শরীরের লোমগুলো খাড়া করে উকিয়ে দেয়। খাড়া হয়ে থাকা পাহাড় পর্বতের দিকে হিমেল হাওয়া প্রবাহিত
বাতাসটা যেন পরিবেশটাকে আরও হিংস্র করে তোলে। হঠাৎ করে আগন্তুকটা পলিথিনে একটা প্যাকেট থেকে কিছু একটা নিয়ে ছেটে দেয় ছেলেটার শরীরে। সাথে ছেলেটা মাগো বলে এক গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে। কলিজায় গিয়ে যেন আঘাত করে পৃথিবীর বুকে জড় বস্তুর মতো। ছেলেটার বুক ফাটা চিৎকারে যেন বারবার নিস্তব্ধ পরিবেশে থাকা জড় বস্তুগুলো ঠুকরে কেঁদে ওঠে। ছেলেটার শরীরে লবণের কিছু অংশ ছেটে দেয়। শরীরটা ক্ষত বিক্ষত, রক্তে থাকার লবণ ছেটে দেওয়ায় যেন শরীরটা ধাও ধাও করে জ্বলন্ত আগুনের মতো জ্বলতে থাকে। এরপর ছেলেটার মুখের ভেতর ঢেলে দেয় মরিচের গুলা। ছেলেটা ছটফট করতে থাকে, পাগলের মতো লাফালাফি শুরু করে। উপস্থিত থাকা সেখানে সিদ্দিক রাব্বি ভয়ে সেখান থেকে পিছিয়ে যায়, চোখে রুমাল বেঁধে নেয়, কানে হেডফোন গুঁজে নেয়, কেননা তারা আর এই অত্যাচার দেখতে পারছে না, শুনতেও পারছে না। সিদ্দিক আর রাব্বি এরকম অবস্থা দেখে আগন্তুকটা আবার ভয়ঙ্কর হাসিতে মেতে ওঠে আর ভয়ঙ্কর সুরে বলে ওঠে, প্রতিশোধ অনেক প্রকার হয়ে থাকে, তবে সেটা কম আর বেশি। আমি শত্রুকে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু কোনো বিশ্বাসঘাতককে নয়। কারণ আমি জানি পৃথিবীতে বেঁচে থাকলে বন্ধুত্বের সাথে সাথে শত্রু থাকে, কিন্তু যখন বন্ধুত্বের মাঝখান থেকে শত্রুটা বের হয়ে আসে তখন সবচেয়ে নিজেকে বেশি অসহায় মনে হয়। তাই শত্রুদের ছেড়ে দেওয়া ভালো, কিন্তু কোনো বিশ্বাসঘাতককে নয়। ছেলেটা কথা বলতে পারে না, পুরো শরীর আতঙ্কের চিহ্ন। ছেলেটা কথা বলতে পারে না, পুরো শরীর আঘাতের চিহ্ন। রক্তাক্ত উলঙ্গ করে ল্যাম্পপোস্টের সাথে ঝুলিয়ে রেখেছে। নোভা নামের মেয়েটাকে রাস্তার মাঝে উলঙ্গ অবস্থায় শুয়ে রেখেছে। মেয়েটার শরীরে ক্ষতবিক্ষতের চিহ্ন। সেটার কথা বলতে পারে না। চলুন তাহলে আগন্তুকটা কীভাবে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে এবং ফাইজাকে তুলে এনে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রেখেছে। ফ্ল্যাশব্যাক। ফাইজা যখন ভার্সিটির হোস্টেল থেকে বের হয়, নাইট ক্লাবের উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক তখন সেই রুমের ভেতর প্রবেশ করে একজন অজানা মানুষ। হোস্টেলের ভেতর হঠাৎ করে কালো পোশাকে আবৃত থাকা মানুষকে দেখে বেশ খানিকটা ঘাবড়ে যায় নোভা নামের মেয়েটি। মেয়েটা আচমকা চমকে যায়, হালকা কণ্ঠে বলে ওঠে, কে আপনি আর এখানে কি করছেন? নোভা নামের মেয়েটার মুখে এই কথা শুনে উপস্থিত থাকা রুমের ভেতর আগন্তুকটা হেসে ওঠে আর বলে ওঠে, তোর মৃত্যু। আগন্তুকের মুখে এই কথা শুনে শরীরটা মুহূর্তের মধ্যে শিহরিত হয়ে ওঠে। শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। এক মুহূর্তের জন্য গলা শুকিয়ে আসে, চোখে ভয়ের ছাপ ফুটে ওঠে। জর্জরিত কণ্ঠে বলে ওঠে, মানে কি? আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোর মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। প্রতিশোধের নেশা, খুন করা আমার পেশা। তোর মৃত্যু আমাকে দেবে সুখের এক ঠিকানা। কথাটা বলে মুখের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলে। কাপড়টা সরিয়ে ফেলার সাথে সাথে নোভা নামের মেয়েটা সেই মানুষটার দিকে তাকায় এবং নিজের চোখের সামনে জল জানত সেই পুরনো দিনের মুখটা ভেসে ওঠে। মানুষটার সম্পূর্ণ চেহারা দেখে আতঙ্কে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। কথা বলতে পারেনি মেয়েটা, বেছিনের উপর পড়ে যায়। হঠাৎ করে বেশ কিছু সময় পর চোখ খেয়ে তরল কিছু জাতীয় অনুভব করে পিটপিট করে চোখ খুলছে মেয়েটা। বন্ধ একটা রুমে হালকা আলো, হাত পা গুলো খাটের সাথে বেঁধে, পরনে কোনো কিছুই নেই। চোখ খুলে সামনে তাকাতেই দেখতে পাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর মাফিয়া কিং একে। মেয়েটার কলিজার পানি শুকিয়ে যায়, ভয়ে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। এক মুহূর্তে যেন পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। মেয়েটার মুখে তেপ মারা। ছেলেটা হেসে বলে ওঠে, আমি তো তোদের কোনো আবদার বাকি রাখিনি নোভা। আর শেষে কি না তোরাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। এখন তো তোকে এর শাস্তি পেতে হবে। একে একে পুরো শহরটা আমি শ্মশানে পরিণত করে দেব। মেয়েটা ছটপট করতে থাকে, কথা বলতে পারে না, মুখে টেপ মারা, ভয়ে শরীরের লোম খুব খাড়া হয়ে গিয়েছে। আগন্তুকটা মেয়ের শরীরের ওপর এমনভাবে ধীরে ধীরে শারীরিক অত্যাচার করতে থাকে। শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে নিজের কামড়ের চিহ্ন দিয়ে খুবলে খুবলে খেতে থাকে মেয়েটাকে। মেয়েটা চিৎকার করছে, ব্যথায় কুকড়ে ওঠে, তার চিৎকার বের হয় না। এরপর সেই আগন্তুকটা জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। মেয়েটা চিৎকার করছে ব্যথায়, সারা শরীর ক্লান্ত হয়ে গেছে। মুখের ওপর থেকে টিপটা খুলে দিয়ে বলে ওঠে, আমি হিংস্র, আমি ভয়াবহ, আমি ভয়ঙ্কর। আমি শত্রুকে ছেড়ে দিতে রাজি, কিন্তু কোনো বেঈমানকে নয়। মেয়েটা কান্না করে ফেলে, কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আমি তোমার সাথে যে ভুল করেছি এই শাস্তি আমাকে পেতে হবে, কিন্তু এসবের পিছনে বিজনেসম্যান ইমরান সাহেব আছে। মেয়েটার আর কোনো কিছু বলতে দেয়নি আগন্তুকটা নিজের ঠোঁট মেয়েটার ঠোঁটের মাঝে ঢুকিয়ে দেয়। তারপর ধীরে ধীরে মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে নিজের হাত দিয়ে ছিঁড়ে বের করে নিয়ে আসে। এক মুহূর্তের জন্য মেয়েটা ছটফট করতে করতে পরপারে পাড়ি জমায়। রক্তে রঞ্জিত হয়ে ওঠে সাদা রঙের মেঝেটা। আগন্তুকটা রুম থেকে বেরিয়ে যায়। ওদিকে বেশ মাতাল হয়ে মাতলামি করতে করতে রাস্তার মাঝখান দিয়ে হোস্টেলের দিকে রওনা দিয়েছে ফাইজার। মদ খেয়ে মাতাল হয়ে মাতলামি করতে করতে হেঁটে চলেছে ছেলেটি।
হঠাৎ করে চলন্ত রাস্তায় একটা ফুল স্পিডে গাড়ি এসে ধাক্কা দেয় ফাইজান নামে ছেলেটিকে। ছেলেটা ধাক্কা খাওয়ার সাথে সাথেই বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে, উঠে দাঁড়াতে পারে না। কপাল কেটে গেছে, কয়েক জায়গায় বেশ ক্ষত সৃষ্টি হয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে। কালো পোশাকে পরিহিত কয়েকজন ব্যক্তি কারাগারের ভেতর থেকে বের হয়ে এসে ফাইজান নামে ছেলেটাকে গাড়ির ভেতর তুলে রওনা দেয় অজানা কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলেছে, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এরপর ল্যাম্পপোস্টের আলোয় কালো পোশাকধারী ব্যক্তিগুলো বেঁধে ফেলে। অন্যদিক থেকে এসে মেয়েটাকে নিয়ে আসে ল্যাম্পপোস্টের আলোয় কাছে আগন্তুকটার সামনে। আগন্তুকটার কেউ নয়, ভয়ঙ্কর মাফিয়া কিং একে। এটাই ছিল ফ্ল্যাশব্যাক। অন্যদিকে বারবার ট্রাই করছে, কল করে যাচ্ছে ফাইজাকে, পাওয়া যাচ্ছে না। ফোনটা রাস্তার সাইডে পড়ে আছে, ফোনটা বেঁচে চলেছে জনশূন্য এলাকায়। মাঝে ফোনটার দিকে তাকিয়ে বেশ কয়েকজন চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ ফোনটা তুলে রিসিভ করছে না, ফোন বেজে চলেছে। এমন সময় আগন্তুকটা বলে ওঠে, ফাইজার, তুই আমার কাছের একজন মানুষ ছিলি, কিন্তু তোর বিশ্বাসঘাতকতা আর তোর লোভ তোকে আজকে এই হিংস্র মানুষের হাতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হা 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 হা। কথাটা বলার সাথে সাথেই উলঙ্গ অবস্থায় ছেলেটাকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখা অবস্থায় ছেলেটার পুরুষত্ব কেটে ফেলে দেয়। এটা দেখে উপস্থিত থাকা সিদ্দিক, রাব্বি সহ আরও অনেকে চোখ বন্ধ করে ফেলে। কারো প্যান্ট নষ্ট হয়ে গিয়েছিল, এটা গগন কাঁপনার চিৎকার দেয়। গল গল করে ক্ষত স্থান থেকে রক্ত বের হতে থাকে, লাফালাফি শুরু করে। এরপর ছেলেটাকে হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলে দেয়। তারপর আগন্তুকটা বলে ওঠে, তোর খুব মেয়ের নেশা, আর মেয়ের নেশায় তুই তোর ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলি। তুই মেয়েদের নিয়ে ব্যবসা করিস, আজকে মেয়ের জন্য তোর জীবনটা পরপারে পাড়ি জমাবে। তোর শাস্তি একটাই, আমার চোখের সামনে এই মেয়েটার লজ্জা স্থানগুলো তোকে কাঁচা অবস্থায় চিবিয়ে খেতে হবে। কারণ তুই তো হোস্টেলে মেয়েদের নিয়ে দেহ ব্যবসা করে কোটিপতি হয়ে গেছিস। তো তোর প্রিয় ব্যবসা আর প্রিয় খাবার এখন তোকে ভোগ করতে হবে। ছেলেটাকে ভীষণ কথা বলতে কষ্ট হচ্ছে, সারা শরীর ক্ষত বিক্ষত, চাবুকের আঘাতে শরীরটা ছিঁড়ে গেছে, পুরো শরীরে লবণ আর মরিচের গুঁড়ো জর্জরিত হয়ে আছে। ছেলেটা চিৎকার করতে পারে না, ভয়ে গলা দিয়ে আওয়াজ বের হয় না, তবুও বলে ওঠে, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি জানি মৃত্যু আমার খুব কাছে, আমাকে একবার মেরে ফেলো, এই ভয়ঙ্কর মৃত্যু আমাকে দিও না। আমি তো সহ্য করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তিলে তিলে মরার থেকে একবারে মেরে ফেলো। ছেলেটার কথা শুনে হাসতে থাকে আগন্তুকটা। জ্বলন্ত সিগারেট জ্বালিয়ে মনের সুখে নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দেয়। এই বিষাক্ত শহরের মৃদু বাতাসের মাঝে শীতল করা হিমেল হাওয়ায় গভীর রাতে পরিণত হয়েছে। পরিবেশটা নিস্তব্ধ, আশেপাশে মানুষ নেই, নিস্তব্ধ শুনশান এই ভয়ানক পরিবেশটায় হিমেল হাওয়ায় পরিবেশটা বারবার কাঁপিয়ে তুলছে। জঙ্গলের আশেপাশে থাকা জীবজন্তুগুলো, জানোয়ারগুলো বারবার তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। ভয়ঙ্কর সব আওয়াজে যা কোনো মানুষকে হৃদস্পন্দন এমনিতেই বন্ধ হয়ে যাবে, এমন সব ভয়ঙ্কর হাসি শুনলে। নিস্তব্ধ পরিবেশে আগন্তুকের হাসি যেন পরিবেশটাকে মুখরিত হয়ে ওঠে। আগন্তুকটা বলে ওঠে, সত্য একটা, তোকে ছেড়ে দিব, হয় তোকে নিজেই নিজেকে শেষ করে দিতে হবে, আর না হয় এই মেয়েটার মাংসগুলো তোকে খুবলে খুবলে খেতে হবে। কি করবি ভেবে বল। আগন্তুকটা এই কথা বলাতে ফাইজার নামে ছেলেটা ভাবতে থাকে শরীর তার চলছে না, ভীষণ ক্লান্ত, হাত পাগুলো আর নাড়াচাড়া করতে পারে না। তারপরও কষ্ট করে বলে ওঠে, আমি নিজেকে শেষ করে দেব। কথাটা শোনার সাথে সাথে ফাইজার নামে ছেলেটার দিকে একটা বন্দুক ফেলে দেয়। ছেলেটা খুব কষ্ট করে বন্দুকটা হাতে নেয়, নিজেই নিজের মাথার দিকে তাক করে। পরিবেশটা পিন পতন নিরাপত্তায় বিরাজ করছে। বেশ কিছুটা সময় নিস্তব্ধ কেটে যায়। হঠাৎ করে ফাইজার নামে ছেলেটা আগন্তুকটার দিকে বন্দুক তাক করে গুলি করে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বন্দুকের ভিতর বুলেট নেই। আচমকা এমন হওয়াতে ফাইজার নামে ছেলেটা আতঙ্কে পড়ে যায়, আর সামনে দাঁড়িয়ে থাকা মাফিয়া কিং একে হেসে ওঠে। পরের পার্ট কালকে আপলোড করব, আশা করি সবার ভালো লাগবে।